তো ইউরোপিয়ান ন্যাশনালিজম নিয়ে আমরা আলোচনা করব। এবার ইউরোপিয়ান ন্যাশনালিজম থেকে এবং ইন জেনারেল ন্যাশনালিজম থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসেছে। আমি এখনো পর্যন্ত যতটা সেগ্রিগেশন করতে পেরেছি তাতে দেখতে পাচ্ছি 51টা কোয়েশ্চেন্স ওয়েবসাইটে আছে, যেগুলোর বেশিরভাগই রিপিট কোয়েশ্চেন্স এবং খুব সাধারণ কোয়েশ্চেন্সে জিজ্ঞেস করেছে। তো আমাদেরকে সেদিকেই নজরটা রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে ইউরোপিয়ান ন্যাশনালিজম থেকে আমরা চেষ্টা করব অবশ্যই ইউরোপিয়ান ন্যাশনালিজম আজ আমরা আলোচনা করব, এবং আগামীকাল গিয়ে আমরা আলোচনা করব নন ইউরোপিয়ান ন্যাশনালিজম। তো ইউরোপিয়ান ন্যাশনালিজম আলোচনা করতে গেলে দেখবে এটাই একটা পুরো ক্লাস লাগবে, এবং আগামীকাল নন ইউরোপিয়ান ন্যাশনালিজম আলোচনা করার পর গিয়ে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নেব, এবং তোমরা দেখবে সেখানে যে বেশিরভাগই কোয়েশ্চেন্স কিন্তু রিপিট, এবং কিছু 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 আইডিয়া এবং কিছু কিছু বইয়ের নাম সেগুলো বারবার জিজ্ঞেস করেছে। সো সেগুলোর দিকেই আমাদের ফোকাসটা থাকবে, এবং ওভারঅল আমরা এটাও বোঝার চেষ্টা করবো ন্যাশনালিজমের বেসিক কনসেপ্টটা কি। যাই হোক, চলে আসো মেন আলোচনায়। তাহলে ইউরোপিয়ান ন্যাশনালিজমকে তাহলে আমাদের সিলেবাসে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান। ন্যাশনালিজমের আলোচনাগুলো বেসিক্যালি উঠে আসছে আমাদের ইউরোপ থেকেই ন্যাশনালিজমের আলোচনাগুলো উঠে আসছে। মূলত যখন থেকে তোমরা দেখতে পাবে যে ওই এক প্রকার বলতে পারো যে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া যখন থেকে হলো, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া 1648 সালে যখন ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া হচ্ছে, তখন থেকেই তোমরা দেখবে নেশনের একটা কনসেপ্ট, মডার্ন আর কি কনসেপ্ট যদি বলো, তাহলে মডার্ন একটা নেশনের কনসেপ্ট গড়ে উঠেছে। যদিও তার আগে অনেক দিন আগেও ছিল, এনশিয়েন্ট পিরিয়ডও তোমরা পাবে, বাট আমরা সেই আলোচনায় যাব না। মডার্ন পিরিয়ড থেকে আমরা আলোচনাটা শুরু করব। তো যখন ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া এগ্রিমেন্ট হলো 1776 দিকে, তখন তোমরা দেখতে 1776, রাইট? 76 না 74, আমি একটু ভুলছি, একটু দেখে নাও। তো তখন আমরা দেখেছি কি যে স্টেটের আইডিয়াটিকে ডিফাইন করা হলো, স্টেটের বেসিক পিলার্সগুলোকে বা ফিচার্সগুলোকে আইডেন্টিফাই করা হলো, এবং 4টে ফিচার্সকে সেখানে আইডেন্টিফাই করা হয়েছিল। তো সেখান থেকে আমরা দেখতে পাবো কি যে একটা ইউনিটির কনসেপ্ট বেসিক্যালি জেনারেট করা হয়, একটা কনসলিডেশনের কনসেপ্ট সেখান থেকে জেনারেট করা হয়। ধীরে ধীরে এটাই আমরা দেখতে পাবো যে স্টেটকে কনসলিডেট করার জন্য জাতীয়তাবাদী একটা ভাবনা সেখানে কিন্তু শক্তিশালী হয়েছে। কত কি বলছো? 1648, আমি 1700 কেন বলছি, রাইট, 1648, 1648, 1776 সালে তো আমাদের হয়েছে, আমেরিকান আমেরিকান ডিক্লারেশন এসেছে, এবং 1776-এ তোমরা দেখতে পাবে অ্যাডাম স্মিথের বইও এসেছে। যাই হোক, তো আমরা দেখতে পাবো যে ইউরোপে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি কি যে 1648 সালের পর থেকে মোটামুটিভাবে তোমরা দেখতে পাবে যে একটা জাতীয়তাবাদী ধারণা গড়ে ওঠে। অর্থাৎ স্টেটকে কনসলিডেট করাটা ভীষণ জরুরি, এবং স্টেটকে কনসলিডেট করার জন্যই সেটার সঙ্গে জাতিকে সেখানে কনসলিডেট করা দরকার। অর্থাৎ স্টেটের ভাবনাটিকে গড়ে তোলার জন্য জাতির ভাবনাটিকে গড়ে তোলা দরকার, এবং তার নিজের মধ্যে একটা মতবাদকে স্ট্যাবলিশ করানো দরকার। তো সেই জাতি এবং তার নিজের যে মতবাদের মধ্য দিয়ে সেই জাতিকে কনসলিডেট করা হয়, একত্রিত করা হয়, ইউনিটি নিয়ে আসা হয় তাদের মধ্যে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ বেসিক্যালি। তো ইউরোপে আমরা দেখতে পাবো যে ইউরোপের এটা কেন উৎপত্তিটা ইউরোপেই কেন হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে ইউরোপে স্ট্রাগলটা অনেক বেশি। মানুষের লিভিং স্ট্যান্ডার্ড, মানুষের জীবন ধারণের যে ব্যবস্থা, সেই জীবন ধারণের ব্যবস্থার মধ্যে তোমরা অনেক ডিফিকাল্টিস দেখতে পাবে। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে সেই দ্বন্দ্বগুলোও শুরু হয় খুব তাড়াতাড়ি। তো তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়ার ফলে দেখা গেছে যে তারা তাদের নিজেদের মধ্যে যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, তখন তারা বিভিন্ন গোষ্ঠীতে বা বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে পড়ছে। বড় বড় দেশগুলো তখন সেখানে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, এবং নিজেদের ইন্টারনাল কন্ট্রাডিকশনসে তারা জড়িয়ে পড়ছে, এবং তারা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সো টুকরো টুকরো হয়ে যাওয়ার ফলে তাদের একটা প্রবলেম বেসিক্যালি আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু হারিয়ে ফেলছে বা দুর্বল হয়ে যাচ্ছে তারা। এবং এই দুর্বল অঞ্চল বা দুর্বল এই ধরনের কোনো জাতিকে তখন অন্য কোনো জাতির দ্বারা অধিগ্রহণ করা, দখল করা অনেকটা সহজ হয়ে গেছে। সো এই ভাবনা থেকেই আমরা বেসিক্যালি দেখতে পাবো যে তারা কি করেছে না, নিজেদেরকে কনসলিডেট করার জন্য, স্টেটকে কনসলিডেট করার জন্য, যে স্টেটের মধ্যে তার পুলিশ থাকে, প্রশাসন থাকে,
যে স্টেটের মধ্যে একটা পাওয়ার থাকে, তো সেই পাওয়ারটিকে কনসলিডেট করার জন্য তারা একটা জাতির ধারণা সেখানে সামনে নিয়ে এসেছে এবং সেখানে দেখতে পাবো আমরা যে সেখানে সেই জাতিকে সেই জাতির মধ্য দিয়ে আমরা বিভিন্ন আইডিয়াকেও সেখানে প্রতিষ্ঠিত হতে দেখেছি। তো বিভিন্ন সময় ইউরোপে কিন্তু এই ঘটনাগুলো একেবারেই আমরা দেখেছি এবং জলের মতো সেগুলো আমাদের কাছে একেবারেই পরিষ্কার। এবং আমরা দেখতে পাবো যে সমস্ত থিঙ্কার্স, এখানে থিঙ্কার ওয়াইজই আলোচনা করব, সেখানেই দেখতে পাবে যে কিভাবে এই জাতীয়তাবাদের ধারণাটিকে কনসলিডেট করা হয়েছে স্টেটকে পাওয়ারফুল করার জন্য বা স্টেটের আইডেন্টিটিকে কন্ট্রোল শেপ দেওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতে পাবে যে তাদের ধারণার মধ্যে শুধুমাত্র যে নিজেদের মানে কি বলবো, তাদের নিজেদের মধ্যে ইউনিটির তাগিদ আছে তা নয়, তাদের মধ্যে আরো যে তাগিদটা ছিল সেটা হচ্ছে তাদের নিজেদের প্রগ্রেস, তাদের নিজেদের উন্নতি। তো তাদের মধ্যে যেমন ইউনিটি, তাদের যেমন সিকিউরিটির বিষয়টিকে যেমন হচ্ছে বা নিরাপত্তার বিষয়টিকে যেমন সুনিশ্চিত করছে, তেমনি তাদের মধ্যে ইউনিটি তাদের নিজেদের প্রগ্রেসের পথ থেকেও কিন্তু সঞ্চারিত করছে। অর্থাৎ আমরা দেখেছি যে তাদের নিজেদের মধ্যে যেই মতবাদই হোক না কেন, তাদের সেই মতবাদের ডেস্টিনেশনস হয়েছে বা এন্ডস হয়েছে কিন্তু আমরা দেখতে পাবো যে মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট, যে মেটেরিয়ালিস্টিক একটা ওয়ে তারা সেখানে কিন্তু খুঁজে বের করেছে। সো সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে তারা প্রযুক্তি তৈরি করেছে, টেকনোলজি ডেভেলপ করেছে, তারা সায়েন্সকে আরও অনেক গতি দিয়েছে, তারা যুক্তিকে অনেক বেশি ভ্যালু দিয়েছে, র্যাশনালিটিকে অনেক বেশি ভ্যালু দিয়েছে। তো তারা র্যাশনালিটির উপর র্যাশনালিটি এবং সায়েন্সকে কাজে লাগিয়ে বলতে পারো টেকনোলজি, এগুলোকে বেস করে তারা প্রচুর বড় বড় রেভলিউশন ঘটাতে পেরেছে, যেগুলো তাদের ইকোনমিক প্রসপ্যারিটি যেমন নিয়ে এসেছে বা গ্রোথ যেমন নিয়ে এসেছে, তেমনি তাদের নিজেদের মধ্যে নিজেদের লিভিং স্ট্যান্ডার্ডকেও বৃদ্ধি করতে পেরেছে, সাথে সাথে তাদের নিজেদের মধ্যে ইউনিটিটাও এসেছে, কনসলিডেশন এসেছে এবং তাদের মধ্যে একটা জাতির ধারণাও কিন্তু তারা শক্তিশালী করেছে। সো বিভিন্ন সেন্সে বা বিভিন্ন দিক থেকে এই জাতির ধারণাগুলোকে বোঝা যেতে পারে। আমি অবশ্যই সেগুলোর দিকে চোখ রাখার চেষ্টা করব, বাট তার আগে এখানে দেখে নাও যে মোটামুটিভাবে এখানে এই জাতির যে কনসেপ্টগুলো সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতেই পারি। সেগুলো হচ্ছে সিভিক ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের ধারণাটিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতেই পারি। সিভিক ন্যাশনালিজম যে মানুষের কল্যাণের কথা যেখানে বলা হচ্ছে, মানুষের ইউনিটির কথা বলা হচ্ছে, সাধারণ জীবনযাপনের কথা যেখানে বলা হচ্ছে, সাধারণ একতার কথা যেখানে বলা হচ্ছে। এথনিক ন্যাশনালিজম দেখা যাবে যে সিভিক ন্যাশনালিজমের হাত ধরে যারা হচ্ছে মার্জিনালাইজ ছিল, যারা হচ্ছে এখনো অনেক পুরনো ধরনের জীবনযাপন করতো, তাদের বিশেষ কোনো উন্নতি হয়নি। সো তা স্বাভাবিকভাবেই এই নতুন একটা জাতিগোষ্ঠীর জাতীয়তাবাদের ধারণা গড়ে উঠেছে সেখানে। এবং স্টেট বিল্ডিং এর ন্যাশনালিজম, যে রাষ্ট্রকে গঠন করতে হবে, এই তাগিদ থেকেও আমরা দেখতে পাবো যে একটা নতুন ধরনের জাতীয়তাবাদী ভাবনা কিন্তু গড়ে উঠেছে। সো বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী ধারণা তোমরা পাবে। এমন আরেকটি নাম পাবে, সেটা রিপাবলিকান ন্যাশনালিজমের ধারণাও তোমরা পাবে। তো এই সমস্ত আইডিয়াগুলো আমরা দেখব, আলোচনা করব এবং আমরা দেখতে পাবো যে ন্যাশনালিজমের ধারণা প্রভাবিত হয়েছে রিভলিউশনস দ্বারা, যুদ্ধ দ্বারা, এবং আমরা দেখতে পাবো যে ফরমেশন অফ মডার্ন নেশন স্টেটের দ্বারা। এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পাবে। তো যাই হোক, এখানে সবার প্রথমে চোখ রাখার চেষ্টা করো জাতীয়তাবাদের আলোচনায়। সেটা হচ্ছে যে শুরুর দিকে যেখানে আমরা আলোচনা করছি জাতীয়তাবাদ নিয়ে, কিছু বলছো কেউ? স্যার বলছি স্টেট বিল্ডিং ন্যাশনালিজমটা কি বললেন? স্টেট বিল্ডিং ন্যাশনালিজম মানে হচ্ছে যে রাষ্ট্র গঠন করতে হবে, সেই জন্য এক ধরনের জাতীয়তাবাদ, জাতির মতবাদ। আচ্ছা, ঠিক আছে, যে স্টেটকে গঠন করতে হবে, তাদের মধ্যে ইউনিটি নিয়ে আসতে হবে, সেটাই সাধারণ বিষয়। তো যাই হোক, আর্লি ন্যাশনালিজমের দিকে যদি একটুখানি ফোকাস করার চেষ্টা করো, তাহলে আমরা অলরেডি জ্যাক রুশোকে পড়ে এসেছি। ফ্রেঞ্চ পলিটিক্যাল একজন ফিলোসফার ছিলেন, তোমরা জানো। রুশোর আমরা জেনারেল উইলের কনসেপ্ট পড়েছি এবং তার যে বইটা ছিল, যেটা ফরাসি ভাষায় লেখা হয়েছিল কন্ট্রাক্ট সোশ্যাল নামে, আর ইংলিশে যেটিকে করে অনুবাদ করে যার নাম হয়েছে যে সোশ্যাল কন্ট্রাক্ট, 1762-তে প্রকাশিত হয়েছিল। তো সেখানে আমরা দেখেছি যে তিনি সেখানে এক ধরনের পপুলার সোভারেনিটির কথা বলেছেন। পপুলার সোভারেনিটি অর্থাৎ জনপ্রিয় সার্বভৌমিকতা ধারণা তিনি দিয়েছেন। এই জনপ্রিয় সার্বভৌমিকতা ধারণাটা তিনি কেন দিতে গেলেন, এটা আগে বুঝতে হবে। জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণাটি তিনি এই কারণেই দিতে গেলেন, কারণ তিনি দেখলেন যে মানুষের মধ্যে ক্ষমতার বিভাজন আছে। মানুষের মধ্যে ক্ষমতার বিভাজন থাকার ফলে দেখা যাবে কি তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে এবং এই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এক প্রকার, এখানে আমরা দেখতে পাবো কি যে মানুষ দ্বন্দ্ব থেকে এক প্রকার মুক্তি পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে একটা চুক্তিবদ্ধ হচ্ছে। এবং এই চুক্তি করে তারা কি করছে, যে এমন একটা ইউনিট গঠন করছে যে ইউনিটটা আলটিমেটলি কি করবে না, তাদের নিজেদের সকলের স্বাধীনতা ইনশিওর করবে।
তবে ইউনিট বলতে সেই ইউনিটটা কোনো কোনো রিপ্রেজেন্টেটিভ ইউনিটস নয়, কোনো একজনের ইউনিট নয়, এই ইউনিটটা হচ্ছে কিন্তু সকলকে নিয়ে একটা ইউনিট। অর্থাৎ সকলকে নিয়ে যখন একটা ইউনিটের কথা বলা হচ্ছে তখন দেখা যাবে যে সকলের মধ্যে যে কমনালিটিসগুলো আছে, যে 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 সমরূপতা আছে, সমভাবনা আছে, সেগুলোকে কাজে লাগানো হয়েছে। এবং জাতীয়তাবাদের ধারণার মধ্যে আমরা এগুলো শুনেছি, আমরা জানি যে জাতীয়তাবাদ মানে হচ্ছে যে একটা জাতি, এবং যে জাতি মানে জাতীয়তাবাদের ধারণার মধ্যে একটা জাতির মতবাদ। এবার জাতি বলতে কি বোঝায়? জাতি বলতে বোঝায় সেটা হচ্ছে যে কতগুলো কমন বিশ্বাস, কমন ফেথ, বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা কমন কিছু হতে পারে কতগুলো মানুষের মধ্যে, এবং সেই কমন বিষয়গুলিকে নিয়েই একটা গোষ্ঠী, সেটিকেই এখানে কিন্তু এক প্রকার জাতি বলা যেতে পারে। এবং তাদের যে রাজনৈতিক সদিচ্ছা, সেটাকেও বলতে পারো তোমরা জাতি বলা যেতে পারে। তাহলে জাতি বলতে জেনারেলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কতগুলো মানুষ তাদের নিজেদের মধ্যে কোনো একটা দিক থেকে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে একটা কমননেস গড়ে ওঠা, একটা একটা সমরূপতা গড়ে ওঠা, এবং সেই সমরূপতার ভিত্তিতে তারা নিজেরা নিজেদেরকে পরিচালনা করতে পারা, এটাই হচ্ছে জাতির কনসেপ্ট। তো এই ভাবনা থেকেই যখন জাতীয়তাবাদ গড়ে উঠছে, তা একটা মতবাদ গড়ে উঠছে, মানে এটাই যখন জাতির গঠনের একটা মতবাদ গড়ে উঠছে, তখনই আমরা দেখেছি যে একটা জাতিকে গড়ে তোলার জন্য রুশো প্রয়োজন মনে করলেন, বা ফ্রেঞ্চকে শক্তিশালী করার জন্য বা ওই একতাবদ্ধ করার জন্য তিনি এটা বোঝার চেষ্টা করলেন যে প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমতা পৌঁছানো চাই, এটা যেমন মানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা যেমন সুনিশ্চিত করতে হবে, এটা যেমন একটা বাস্তবিক সত্য কথা, তেমনি প্রত্যেকটা মানুষের উন্নতিও এনশিওর করতে হবে, সেটাও সত্য কথা, বা এটা এটা এনশিওর করতে হবে। এবং এটা করার জন্য যেটা প্রতিবন্ধকতা হিসেবে উঠে আসছিল সেটা হচ্ছে এটাই যে এর আগের থিঙ্কার্সরা পাওয়ারকে ইকুয়ালি ডিভাইড শেয়ার করতে পারেনি। তার আগে যে চুক্তিবাদী দুজন থিঙ্কার্স ছিলেন, যেমন জন লক এবং হবস এবং লকের কথা বলতে পারি আমরা। তো হবস আমরা দেখেছি যে ক্ষমতা একজনকেই দিয়ে দিলেন, রাজার হাতেই তিনি দিয়ে দিলেন, রাজাকে সোভরেন বানিয়ে দিলেন, সর্বশক্তিমান বানিয়ে দিলেন, এবং সেই রাজা কি করলেন, তিনি দেখা যাবে যে তিনি নিজেই এত শক্তিশালী হয়ে গেছেন যে জনগণের স্বাধীনতা সেখানেকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে সেখানে দেখা যাবে কি যে মানুষের যে উন্নতির জন্য যে জাতীয়তাবাদের ধারণা গড়ে ওঠা, বা যে রাষ্ট্রের ধারণা গড়ে ওঠা, সর্বশক্তিমানের ধারণা গড়ে ওঠা, সেটার মধ্য দিয়ে মানুষের উন্নতি বিশেষকৃত হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এটার থেকে আমরা এটাকে ইমপ্রুভ করতে দেখলাম পরবর্তীকালে জন লক এসে বললেন যে কোনো একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে এখানে অনেকগুলো মানুষের হাতে। এবং সেই মানুষগুলো হবে কারা? তারা হবে আমাদের জনগণের মধ্যে থেকেই তারা কিছু জন হবে যারা হবে রিপ্রেজেন্টেটিভ। তারা ইনশিওর করবে যে রাষ্ট্রের উন্নতি কি করে হবে, তারা ইনশিওর করবে যে তারা জনগণের উন্নতি কিভাবে হবে, কল্যাণ কিভাবে হবে, এবং তারা যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে রিপ্লেস করা হবে, তাদের জায়গায় আবার অন্য কাউকে সেখানে পাঠানো হবে। তো এই রকমের একটা কথা বলার মধ্য দিয়ে তিনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে কমন বিষয়গুলো আছে, সেই সমস্ত কমন বিষয়গুলোর প্রতিনিধিত্ব করাটাই হচ্ছে কিন্তু এই সরকারের কাজ বা এই সার্বভৌমিকতার কাজ। তাহলে আমরা এখানেও দেখতে পাবো যে রুশোর যখন আলোচনা আমরা করছি তখন দেখা যাবে কি যে রুশো তাদের আলোচনা থেকে, অর্থাৎ হবস এবং লকের আলোচনা থেকে তার আলোচনাটাকে অনেক ইমপ্রুভ করেছেন, তার নিজের যে সার্বভৌমিকতার ধারণা সেটাকে অনেক মডিফাই করেছেন। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে হবস একজনের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছিলেন বলে সেখানে দেখতে পাবো যে সেখানে মানুষের যে কমন ইন্টারেস্টগুলো সেগুলোকে ফুলফিল করা যায়নি। আবার লকের আলোচনাতেও আমরা দেখতে পাবো যে ক্ষমতা দুটো গ্রুপের মধ্যে শেয়ার হয়ে গেছে, ফলে সেখানেও একটা দ্বন্দ্বের জায়গা থেকে যাচ্ছে, এবং এবং অল্প কিছু মানুষের হাতে সেখানে যাদেরকে রিপ্রেজেন্টেটিভ বানিয়েছিলেন তিনি পার্লামেন্টের, তাদের হাতে থেকে যাচ্ছে, এবং তারাও কিন্তু খুব একটা বড় লেভেলে সেটা সাকসেস পাচ্ছে না, তারা ব্যর্থ হচ্ছে। তো এই কারণে তিনি বললেন যে এর থেকে একটা ভালো ধারণা হতে পারে, যে সেটা হচ্ছে পপুলার সুভারেনিটির ধারণা, যে যেখানে ওই কিছু জন মানুষ নয়, রিপ্রেজেন্টেটিভ যাদেরকে বলছি, যাদেরকে আমরা এমএলএ বা এমপি বলি, তো তাদের হাতে নয়, বরং এই ক্ষমতাটা থাকা উচিত জনগণের হাতে, জনগণ নিজে ডিসাইড করবে। তাহলে জনগণ যখন নিজে ডিসাইড করবে তখন তাদের মধ্যে সেখানে যেটা দেখা হবে সেটা হচ্ছে যে কমন ইন্টারেস্টগুলো তাদের মধ্যে কি কি আছে। সো কমন ইন্টারেস্টগুলোকে নিয়েই তিনি কি বলার চেষ্টা করলেন, যে জেনারেল উইলের ধারণার কথা বললেন, যে সাধারণ ইচ্ছা, যে প্রত্যেকটা মানুষের একটা সাধারণ ইচ্ছা আছে, যে সে নিজের যেমন মঙ্গল চায় তেমনি সে সমাজেরও মঙ্গল চায়। তাহলে জেনারেলের ইচ্ছা হচ্ছে কি যে সে সমাজের মঙ্গল চায়, সকলের মঙ্গল চায়, কারণ সে জানে, সে যুক্তিবাদী একজন মানুষ, সে জানে যে সকলকে নিয়ে না চললে আমার নিজের উন্নতি সম্ভব নয় কখনো। তাহলে কোথাও গিয়ে সে এটা রিয়েলাইজ করে যে সকলের উন্নতিটা কিন্তু খুব অপরিহার্য। এই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এনশিওর করছেন যে জাতিকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তিনি এনশিওর করছেন যে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে
ক্ষমতাটিকে ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, এবং এই ডিস্ট্রিবিউশনটা তিনি জনগণের হাতেই দিয়ে দিলেন ডিস্ট্রিবিউট করে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে মানুষের হাতেই তিনি ক্ষমতাটা দিয়ে দিলেন, এবং মানুষ তার নিজেদের যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলোর মধ্যে থেকে যেগুলো হচ্ছে কমন ইচ্ছে, সেই ইচ্ছেগুলোকে নিয়ে তারা কি করবে, একটা 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 ধারণা গড়ে তুলবে। তো একটা ধারণা গড়ে তুলবে, যে ধারণাটার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, বা একটা কতগুলো নিয়ম কানুন গড়ে তুলবে, কতগুলো সেখানে তারা রুলস রেগুলেশন গড়ে তুলবে, এবং সেই রুলস রেগুলেশনের মধ্য দিয়েই বা কোনো হয়তো সুযোগ সুবিধা জনগণের কাছে যে কোনো সুযোগ সুবিধা সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং সেই কমন সিদ্ধান্তগুলো কমনের ইন্টারেস্টেই সেখানে হয়তো সার্ভ করবে। সো দিস ইজ হাউ হি থট অ্যাবাউট the idea of or regarding the idea of popular sovereignty, যেটাকে আমরা বলছি যে জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণা। তো এইরকম ভাবে একটা কালেকটিভ উইলকে সামনে রেখে তিনি কি করার চেষ্টা করলেন, জাতির যে সাধারণ ইচ্ছাগুলো আছে সেই সাধারণ ইচ্ছাগুলোকে সামনে রেখে তিনি জাতীয়তাবাদের ধারণাটিকে গুরুত্ব দিলেন। তো এখানেই তোমরা দেখতে পাবে যে এখানে গুরুত্ব পেয়েছে কোনগুলো, গুরুত্ব পেয়েছে একবারে ব্যক্তি জীবনের যে বেসিক সাধারণ জিনিসগুলো। তাহলে এখানে এই কারণে বলা আছে, এবং অন্য কোনো বিষয় গুরুত্বপূর্ণ নয়, সকলে মিলে যে কোনো বিষয়ে যে সিদ্ধান্তটা নেবে সেটাই হচ্ছে কিন্তু জাতির সিদ্ধান্ত। এইরকম ভাবে একটা নাগরিক, একটা বলতে পারো বা সিভিক ন্যাশনালিজমের ধারণা তার আলোচনার মধ্য দিয়ে কিন্তু সেখানে উঠে আসছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে পরবর্তীকালে তার এই ভাবনাগুলো যেগুলো তার প্রকাশিত হলো 1762-তে, 1789-এ যখন তার ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, ফ্রান্সে যখন আমরা দেখতে পাচ্ছি যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কনসেপ্ট থেকে যখন রিভলিউশন হচ্ছে, তখন কিন্তু মানুষ সেখানে সেটার মধ্য দিয়ে তার স্বাধীনতা চাইছে, তার সমতা চাইছে, এবং তাদের মধ্যে সৌভ্রাতৃত্ব চাইছে। সো এই ধারণাগুলোই দিয়ে দেখবে, মানে তার নিজস্ব এই ধারণা দ্বারাই কিন্তু দেখবে ফ্রেঞ্চ রিভলিউশন প্রভাবিত হয়েছিল। সো এটা গেল একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা রুশোর হাত ধরে বেরিয়ে এসেছিল জাতীয়তাবাদের উপরে, বলতে পারো খানিকটা। এরপরে গুরুত্বপূর্ণ একজন নাম যেটা পরীক্ষায় বোধহয় এক দুবার এসেছে দেখেছি আমি, সেটা হচ্ছে জোহান গটফ্রাইড হার্ডার। জোহান গটফ্রাইড হার্ডার কালচারাল ন্যাশনালিজমের কথা বলেছেন। কালচারাল ন্যাশনালিজম মানে যে একটা জাতি যখন গঠন করা হবে তখন তার বেস কি হবে, বা কিসের ভিত্তিতে সেই জাতি গঠন করা হবে। তো সেই জাতি গঠন করতে হলে তার ভিত্তি হবে সংস্কৃতি। একটা জাতির ভিত্তি হবে সংস্কৃতি। কেন সংস্কৃতি? সংস্কৃতি বিষয়টা কি, তোমাদের সংস্কৃতি পড়ানো হয়েছে, তখন তোমাদের এগুলো নিয়ে বলেছি। সংস্কৃতি বিষয়টি হচ্ছে যে সংস্কৃতি বলতে সেটাকেই বোঝায় যে কোনো একটা বিষয় যখন একজনের বেশি মানুষ সেটাকে যখন প্র্যাকটিস করবে, এবং সেটা যখন যুগ যুগ ধরে হয়ে আসবে খানিকটা, বা একটা দীর্ঘ সময় ধরে যখন হবে, তখন সেটাকে সংস্কার বলা হচ্ছে। তো সংস্কারের মধ্যে বেসিক্যালি সেই সময় দেখা যায় যে তাদের বক্তব্য হচ্ছে, মানে এনার বক্তব্য হচ্ছে যে যদি কমনালিটিসকে ভিত্তি করে যদি জাতির যদি বেসিক বিশেষত্ব হচ্ছে যে তার মধ্যে একটা কমননেস থাকবে, তাহলে কমননেসের মধ্যে গুরুত্বপূর্ণ কমননেস হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি যে ভাষায় কথা বলছি তোমরাও সেই ভাষায় কথা বলছো, তাহলে জাতি গঠনের একটা বড় ভিত্তিভূমি হতে পারে কি ভাষা, যে ভাষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে সমতা আছে। তো কাজেই এই পার্সপেক্টিভ থেকে বা এই কনসেপ্ট থেকে বা এই জায়গা থেকে আমরা এই ইস্যুকে বেস করে আমাদের মধ্যে একটা একটা ভাব গড়ে উঠতে পারে, আমাদের নিজেদের মধ্যে একটা কমননেস গড়ে উঠতে পারে। তো ভাষাকে তিনি সেখানে গুরুত্ব দিয়েছেন, ফোল্কলোরকে তিনি সেখানে গুরুত্ব দিয়েছেন, যে বিভিন্ন যে আমাদের পুরনো যে সংস্কৃতি আছে, যে বিভিন্ন যে সাহিত্য চর্চা করি আমরা, সঙ্গীত চর্চা করি আমরা, বিভিন্ন সমাজ চর্চা করি আমরা, তো এগুলোর মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে ফোল্কলোর। তো সংস্কৃতি চর্চার একটা বড় মাধ্যম হচ্ছে ফোল্কলোর। তো এগুলোও দেখবে যে একটা বড় সংখ্যক মানুষ সেখানে কিন্তু প্র্যাকটিস করে। আজকে কোনো একটা গান তৈরি হলে আমি সেটা শুনছি এবং আমার মতো আরো লাখ লাখ মানুষ শুনছে। তো যদি এই রকমের কোনো কমনলিটিস খুঁজে পাওয়া যায় যে একই বিষয়ের উপর প্রতি আরো অসংখ্য মানুষের ইন্টারেস্ট রয়েছে, তাহলে সেটা তার নিজস্ব, এবং সেটা শয়ে শয়ে বছর ধরে হয়তো চলে আসছে, তাহলে সেটা তার সংস্কৃতি হতে পারে। তো জাতি গঠনের ভিত্তিভূমি এটাও হতে পারে যে তার ফোল্কলোর, তার বিভিন্ন যে ট্র্যাডিশনস গুলো আছে, সেই সমস্ত ট্র্যাডিশনস গুলো, তার বিভিন্ন যে ইউনিক স্পিরিটস গুলো আছে, সেগুলো তার কিন্তু জাতি গঠনের কিন্তু ভিত্তিভূমি হতে পারে। এবং তিনি ইউনিভার্সালিজমের ধারণাটিকে এখানে তিনি বলছেন যে তিনি এখানে প্রত্যাখ্যান করেছেন। কি সেই ধারণা? ইউনিভার্সালিজমের ধারণাটা হচ্ছে যে একটা ভূখণ্ডের মধ্যে যদি সেখানে প্রচুর সংখ্যক মানুষ বসবাস করছে, তাহলে সবাইকে নিয়ে একটা জাতির ধারণা গড়ে উঠতে পারে না। সেই অর্থে কিন্তু জাতির ধারণা গড়ে উঠতে পারে না। জাতির ধারণা গড়ে উঠতে পারে তার নিজস্ব সংস্কৃতির দ্বারা, কারণ সংস্কৃতির সঙ্গে সিমিলারিটিস থাকলেই তারা নিজেদের মধ্যে হচ্ছে একটা সম্প্রীতি খুঁজে পাবে, তাদের নিজেদের মধ্যে একটা ইউনিটি কোথাও গিয়ে তারা ফিল করবে, একটা ইমোশনস একে অপরের প্রতি কিন্তু কাজে আসবে বা তারা ফিল করতে পারবে।
সেই সমস্ত বিষয়গুলোকে তিনি এখানে কিন্তু গুরুত্ব দিয়েছেন। তো এইগুলো আমরা এখানে দেখতে পাবো। ইনফ্লুয়েন্সের যদি কথা বলি তাহলে তিনি রোমান্টিক ন্যাশনালিজমের বিষয়টিকে খুব প্রভাবিত করেছেন, যেটা হচ্ছে জার্মানি এবং ইস্টার্ন ইউরোপে ভীষণ রকমভাবে প্রভাবিত হয়েছিল। রোমান্টিক ন্যাশনালিজম মানে সেখানে সংস্কৃতির উপর নির্ভর করে সেখানে মানুষ দেখবে সেখানে বিশেষভাবে জাতীয়তাবাদী মন্ত্রে মুগ্ধ হয়েছে। তো এগুলোও আমরা সেখানে দেখতে পাবো। তার গুরুত্বপূর্ণ কাজ যদি দেখো তাহলে দেখবে আইডিয়াস ফর দ্য ফিলসফি অফ হিস্ট্রি অফ হিউম্যানিটি বলে তার বই বেরিয়েছিল। সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে তিনি কালচারাল এসেন্সের কথা বলেছেন। তো কালচারাল এসেন্সে নেশনের ধারণার কথা তিনি সেখানে বলেছেন, এগুলো আমরা সেখানে দেখতে পাবো। এরপরে যদি চলে আসো ইমানুয়েল কান্টের ধারণায়, ইমানুয়েল কান্টের একটা বিখ্যাত ধারণা হচ্ছে যে তিনি এখানে ন্যাশনালিজমকে মোরাল প্রিন্সিপাল বা অটোনমি থেকে দেখিয়েছেন, যেখানে যেখানে সেই সময় অনেক বেশি ধারণা ছিল যে জাতিকে গঠন করা যেতে পারে যে একটা এক্সপেনশনের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রের এক্সপেনশন করে সেই জাতি তৈরি করা যেতে পারে। তো এই ধারণা থেকে বেরিয়ে এসে তিনি বলেছিলেন যে মানুষের মধ্যে যদি নৈতিকতার যদি একটা সমতা থাকে, নৈতিকতা নৈতিকতা, অর্থাৎ আমি যে নীতিতে বিশ্বাসী তুমিও সেই নীতিতে বিশ্বাসী, এবং আমার নীতিটা হচ্ছে কমন গুড, আমার নীতিটা হচ্ছে একটা উচিত, আমার উচিত অনুচিতের বিশেষ একটা ব্যাখ্যা দেয়, বা হয়তো আমার উচিত পক্ষেই কথা বলে, সততার পক্ষে কথা বলে। তাহলে এই ধরনের একটা ভাবনা থেকে কি করা যেতে পারে, জাতীয়তাবাদের ধারণা গড়ে তোলা যেতে পারে। তো সেই সময় তোমরা দেখবে যে ভাবনা মানে সততা, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এই সমস্ত বিষয়গুলোকে কনসিডার করে যেটা পজিটিভ সেটাকে গ্রহণ করে তিনি একটা জাতির ধারণাকে ফ্রেম করার চেষ্টা করেছিলেন। এবং তিনি এটাও বলার চেষ্টা করেছিলেন তিনি পারপিচুয়াল পিস বলে একটি আর্টিকেল লিখেছিলেন, সেখানে তিনি এবং পারপিচুয়াল পিসের নামটা নেট পরীক্ষায় বোধহয় 10-12 বার জিজ্ঞেস করেছে। সো এটা ভালো করে নোট করো, ইমানুয়েল কান্টের এটা কিন্তু লেখা 1795 সালে। তো সেখানে তিনি কি করেছেন, সেখানে তিনি অ্যাডভোকেট করেছেন কিসের, মানে প্রবক্তা হয়েছেন বা একটা বক্তব্য দিয়েছেন সেখানে। তার মন্তব্য সেখানে তিনি দিয়েছেন যে ফেডারেশন তিনি একটা গড়ে তুলতে হবে, অ্যাডভোকেট একটা ফেডারেশন অফ ফ্রি স্টেটস, যে মুক্ত রাষ্ট্রের একটা 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 সংগঠন গড়ে তুলতে হবে, যেটা এই মুহূর্তে তোমরা ইউনাইটেড নেশনসকে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আর অন্য কিছু নয়, এই পারপিচুয়াল পিসেরই ধারণার একটা কিন্তু উদাহরণ বলতে পারো। যে তিনি এই ধারণাটা দিয়ে গেছিলেন পরবর্তীকালে, পারপিচুয়াল পিসের ধারণাটিকে, যে পরবর্তীকালে যে ভাববাদী যে সমস্ত থিঙ্কার্সরা আছেন বা উদারবাদী যাদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে, তো ভাববাদী বা উদারনৈতিক থিঙ্কার্সরা এটাকে কিন্তু গ্রহণ করেছিলেন। যেমন মাইকেল ডয়েলের কথা বলতে পারো তোমরা, একাধিকবার নামটা এসেছে পরীক্ষায়। মাইকেল ডয়েলও কিন্তু এই ধারণাটিকেই গ্রহণ করেছিলেন, পারপিচুয়াল পিসের ধারণাটি কান্টের কাছ থেকে ধার করেছিলেন, এবং বলেছিলেন যে কান্ট অনেকদিন আগে এই কথাগুলো খুব সুন্দরভাবেই বলে গেছেন, যেগুলো মডার্ন ওয়ার্ল্ডে এসে প্র্যাকটিস করা যেতে পারে। এবং আমরা দেখতে পাবো যে ইউনাইটেড নেশনসের মতো একটা সংগঠনদের থাকা উচিত, যেটা একটা গ্লোবাল একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করবে, যেখানে এক টেবিলে বসে কমন ইন্টারেস্টগুলোকে সার্ভ করার মধ্য দিয়ে সেখানে যে একটা 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 গোটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে এবং বিপরীত দিকে যুদ্ধকে পরিহার করা যেতে পারে, এই ধারণাগুলো তার এখানে কিন্তু আমরা পেয়ে থাকি। এবং এর বেসিক আর্গুমেন্টটাই হচ্ছে যে প্রত্যেকের কমন ইন্টারেস্টগুলোকে সার্ভ করা। তো এই কমন ইন্টারেস্টগুলোকে যখন সার্ভ করার কথা বলা হচ্ছে এবং তার ভিত্তিতে যখন একটা সংগঠন তৈরি করা বলা হচ্ছে, মানে যাতে কমন ইন্টারেস্টগুলোকে সার্ভ করা যায়, সেই কারণেই বিভিন্ন রাষ্ট্রগুলোকে নিয়ে আন্তর্জাতিক পরিসরে যখন একটা সংগঠন তৈরি করার কথা বলা হচ্ছে, তখন বাস্তববাদী থিঙ্কার্সদের তরফ থেকে সেটাকে ভাববাদী ধারণা বলেই সেটাকে কিন্তু এক প্রকার সমালোচনাও করা হয়েছে। এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। সো এই সমস্ত ধারণাগুলো আমরা পাই, লিবারালিজম যারা পড়েছো, রিয়েলিজম যারা পড়েছো তারা জানবে। আমি যদিও রিয়েলিজমের ক্লাসটা তোমাদের করিয়েছিলাম, তারপরে আর তার পিওয়াইকিউটাও চর্চা হয়নি এবং আমাদের লিবারালিজমটাও চর্চা হয়নি, বাট এটা মাথায় রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি পারপিচুয়াল পিসের ধারণা দিয়েছেন, যে চিরস্থায়ী শান্তির একটা ধারণা তিনি দিয়েছেন। যে চিরস্থায়ী শান্তির ধারণা তিনি যখন দিচ্ছেন তখন তিনি বলছেন যে গোটা বিশ্ব জুড়ে যদি চিরস্থায়ী শান্তি নিয়ে আসতে হয়, তাহলে তার মাধ্যম হবে যে ফেডারেশন অফ ফ্রি স্টেট, যে মুক্ত রাষ্ট্রগুলির একটা সংগঠন গড়ে তুলতে হবে। তো মুক্ত রাষ্ট্রগুলির একটা সংগঠনের মধ্য দিয়ে কি করতে হবে, একটা সংগঠন গড়ে তুলতে হবে, এবং সেই সংগঠনই কিন্তু আলটিমেটলি পাবে শান্তি প্রতিষ্ঠা করতে। তো এই ধরনের কতগুলো ভাববাদী ধারণা দিয়েছেন। এবার এটা কেন ভাববাদী, তার অন্যতম কারণ হচ্ছে যে এটা তিনি বলছেন ঠিকই, কিন্তু বাস্তবের মাটিতে এটা কখনো কি সম্ভব নয়। কারণ অনেক থিঙ্কার্সের আলোচনা আবার এটাও বলছে যে মানুষের মধ্যে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ওই ভাবনা থেকে মানুষ কিন্তু, মানে এটা মানুষের মধ্যে একটা কমিউনালিটিস, অফকোর্স একটা কমিউনালিটি, যে প্রত্যেকেই হয়তো শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এটা তাদের মধ্যে একটা ভাবনা আছে ঠিকই, কিন্তু প্যারালালি এটাও বাস্তব সত্য কথা হচ্ছে
যে ক্ষমতার ডিস্ট্রিবিউশনসটা যতক্ষণ না প্রপার হচ্ছে ততক্ষণ কিন্তু এটা সম্ভব নয়। এবং তার থেকেও বড় অসম্ভব কথা হচ্ছে যে মানুষের নেচারটাই হচ্ছে সেলফিশ, হিউম্যান নেচার ইজ সেলফিশ। তো সেলফিশ নেচারের কারণে সে কখনো কিন্তু ওই ইকুয়াল পজিশনে থাকতে চায় না, সে সবসময় চায় যে আমি সুপিরিয়র হব। এই সুপিরিয়র হওয়ার ভাবনাটাই আলটিমেটলি কি করে, তার সংগঠনে থেকে দাদাগিরি করতে তাকে প্রভাবিত করে থাকার পরেও, কিংবা তাকে সংগঠন থেকে বেরিয়ে এসে আলাদা রকমভাবে সেই সংগঠনটিকে হয়তো ভেঙে দিতে সাহায্য করে। সো এই কারণেও অনেকে এটা বলার চেষ্টা করেছে যে তার পারপিচুয়াল পিসে যে ধারণা, সেই ধারণাগুলোর মধ্যে কতগুলো ভ্রান্ততা আছে। ডিটেলস একটু আরো বলে দিয়েছি, ভালো করে দেখে নিও। এরপরে চলে আসো আমাদের 19th সেঞ্চুরি ন্যাশনালিজম অ্যান্ড স্টেট বিল্ডিং এর কথায়, যে 1900 শতকে আমরা কি দেখতে পাচ্ছি, জাতীয়তাবাদ হচ্ছে এবং রাষ্ট্রকে গঠন করার চেষ্টা হচ্ছে। তো হেগেলের ধারণার মধ্যে তোমরা এর একটা বড় ধরনের একটা অভিব্যক্তি খুঁজে পাবে। হেগেলের কথা মনে করে দেখো, যে যখন জার্মানিতে, হেগেল পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে যখন জার্মানি যখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অনেকগুলো বোধহয় 600টার মতো বোধহয় ভূখণ্ডে যখন ভাগ হয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা যখন শুরু হচ্ছে, তখন সেটা কিন্তু তাদের নিজেদের একটা বিপদের সংকেত ছিল। কি ধরনের বিপদ? অর্থাৎ মানুষ স্বাধীনতা চেয়েছে, নিজেদের স্বাধীনতা চেয়েছে, ছোট ছোট ভাবে স্বাধীনতা চেয়েছে, নিজেদের মধ্যে তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছে, তারা টুকরো টুকরো হয়ে গেছে। এটাই তাদের পরাধীনতারও কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে প্রতিবেশী শক্তিশালী দেশগুলো এই ছোট ছোট ইউনিটগুলোকে দখল করে নেওয়াটা তাদের জন্য খুব ইজি হয়ে গেছিল। তো সেই কারণে সেই সময় তার মনে হয়েছিল যে এতগুলো ভূখণ্ডকে ইউনাইট করার জন্য যেটা দরকার, বা একত্রিতভাবে থাকার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে শক্তিশালী রাষ্ট্র কাঠামো। শক্তিশালী রাষ্ট্র কাঠামো থাকা দরকার, বা স্টেট থাকা দরকার। যদি সেই স্টেট থাকে, তাহলে সেই স্টেট কি করবে, একটা স্ট্রিক্ট কন্ট্রোল সেখানে মানুষের উপর রাখবে, এবং সেই কন্ট্রোলের মধ্য দিয়েই আলটিমেটলি কি হবে, স্বাধীনতা ইনশিওর করা যায়। মানে সেই স্ট্রিক্ট কন্ট্রোলের মধ্য দিয়েই মানুষের যে অত্যধিক স্বাধীনতা প্রেম, সেই স্বাধীনতা প্রেমটাকে কোথাও গিয়ে কন্ট্রোলে রাখা যাবে, এবং এই একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু মানুষের উন্নতি এবং নিরাপত্তা সেগুলো কিন্তু সুনিশ্চিত করা যাবে। তো এইরকম ভাবে আমরা দেখেছি যে সেই সময় জার্মানির ইউনিফিকেশনসের জন্য, জার্মানির সেই সময় বিভিন্ন যে টুকরো টুকরো হয়ে গেছিল, সেই অংশগুলোকে জোড়ার জন্য তিনি এইরকম ভাবে একটা শক্তিশালী রাষ্ট্রের কথা বলেছিলেন, যে সার্বভৌম একটা ক্ষমতার প্রয়োজন আছে খানিকটা, যে রাষ্ট্র অত্যধিক বেশি শক্তিশালী হবে। এবং একটা সময় এসে তিনি তো বলেইছিলেন যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, যে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। তিনি ঈশ্বরের পর্যায়ে এটিকে নিয়ে গেছিলেন। কেন, কিভাবে তিনি ঈশ্বরের পর্যায়ে এটিকে নিয়ে গেলেন? এই কারণেই যে ঈশ্বরকে যেমন মানুষ অবজ্ঞা করতে পারে না, ঈশ্বরকে যেমন মানুষ এক প্রকার ভক্তির জায়গা থেকে মেনে নেয়, তার কারণ জানে সেটা যে ঈশ্বর হচ্ছে অপরিসীম ক্ষমতার অধিকারী, তাকে কখনো অমান্য করা যায় না। ঠিক একই রকম ভাবে রাষ্ট্রকেও যদি অপরিসীম ক্ষমতার ওই রকম একটা অধিকারী বানিয়ে দেওয়া যেতে পারে কোথাও গিয়ে ভাবনার জায়গা থেকে, যে এরপর তোমাকে আর এরপরে তুমি স্বাধীনতা এক্সপেক্ট করতে পারো না, কোনো কম্পিটিশন এক্সপেক্ট করতে পারো না, তোমাকে গিয়ে রাষ্ট্রের আনুগত্যটা মেনে নিতে হবে, কারণ ওর ঊর্ধ্বে তুমি নিজে যেতে পারবে না। তো এই ধরনের একটা ভাবনা দিয়ে তিনি কি করার চেষ্টা করলেন, তিনি কিন্তু রাষ্ট্রকে নির্মাণ করার চেষ্টা করলেন, যেটা হচ্ছে ঈশ্বরেরই সমতুল্য। ঈশ্বরকে যেমন আমরা কখনো যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি না, আমরা যেমন তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করি না, আমরা যেমন কোন রকম ভাবেই তাকে আমরা কিন্তু মোকাবিলা করি না, ঠিক একই রকম ভাবে স্টেটকেও যে মোকাবিলা করা উচিত নয়, তার ক্ষমতাকে যে মোকাবিলা করা উচিত নয়, এবং তার আনুগত্য যে মেনে নেওয়া উচিত, তার নিয়ম কানুনগুলো যে মেনে নেওয়া উচিত, সেটা বোঝানোর জন্যই তিনি এই ধারণাটি আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। তো আমরা এখানেও দেখতে পাবো যে তিনি রাষ্ট্রকে এখানে এইরকম ভাবে শক্তিশালী করলেন, রাষ্ট্রকে এইভাবে তিনি এই কারণে শক্তিশালী করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই শক্তিশালী রাষ্ট্রের মাধ্যমেই তিনি বলার চেষ্টা করলেন যে সেখানে মানুষের স্বাধীনতা বা ইমানসিপেশন আসবে, মানুষ তার নিজের উন্নতি এনশিওর করতে পারবে। তো এইগুলো আমরা সেখানে দেখেছি। পরবর্তীকালে এই ধারণাগুলোই তোমরা দেখতে পাবে যে কার্ল মার্কসকে প্রভাবিত করেছে। কার্ল মার্কস যদিও এখানে তার বিকল্পই ধারণা তৈরি করেছেন, বাট আমরা দেখেছি হ্যাঁ যে কার্ল মার্কস এখানে কিন্তু এই কার্ল মার্কসকে তিনি প্রভাবিত করেছেন, বা কার্ল মার্কস এনার দ্বারা প্রভাবিত হয়েছেন। তার বইটির নাম হচ্ছে ফিলসফি অফ রাইটস। কোথাও তোমরা 1820 পাবে, কোথাও 21 পাবে। একবার আমি তোমাদেরকে বলবো, আমি সময় পাইনি, একবার তোমাদেরকে বলবো একবার দেখে নিতে যে তার অরিজিনাল বইটাতে পাবলিকেশন ডেটটা কি আছে, সেটাই তোমরা লিখবে। তো এখানে এটা ভালো করে দেখে নাও। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা তার আলোচনার মধ্যে পেয়ে থাকি। এরপরে চলে আসো ম্যাজদিনির কথায়। ম্যাজদিনিতে আমরা কি পাবো, যে রিপাবলিকান ন্যাশনালিজমের ধারণা তিনি দিয়েছেন, প্রজাতান্ত্রিক এক প্রকার জাতীয়তাবাদের ধারণা তিনি দিয়েছেন, অর্থাৎ প্রজারই উন্নতি,
ইনস্টিটিউশনস গুলোর পর্দার মধ্যে প্রজার বা মানে ওই নাগরিকের আর কি, যে সেখানে ইনক্লুশনস, এই সমস্ত বিষয়গুলোকে তিনি সেখানে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং ইটালির ইউনিফিকেশনসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে তার একটা ভাবনা হিসেবে কাজে লেগেছে। এখানে ন্যাশনাল ইউনিটির কথা বলেছে, দেখো যে জাতীয় ঐক্যের ভাবনা থেকে এটা কিন্তু খুব দরকার। শেয়ার্ড রেসপন্সিবিলিটির ভাবনা থেকে তিনি এই কথাগুলো বলেছেন, যে এখানে প্রত্যেকটা মানুষের একটা কি থাকবে, একটা দায়িত্ব থাকবে, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, এবং সবগুলোর মধ্যেই এখানে কিন্তু কি থাকতে হবে, একটা শেয়ার্ড কনসেপ্ট থাকতে হবে। শেয়ার্ড মানে হচ্ছে যে আমি যেটা করছি তুমিও সেটাই করছো, যে ভাগাভাগির কনসেপ্ট বলতে পারো, বা একটা অংশীদারিত্বের কনসেপ্ট, যে প্রত্যেকের সেখানে অংশীদারিত্ব সেখানে থাকবে। এবং সোসাইটির মধ্যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই ইনস্টিটিউশনসগুলোর মধ্যেও আমরা দেখতে পাবো মধ্য দিয়ে আবার কি করতে হবে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তো এই সমস্ত ভাবনাগুলো আমরা তার মধ্য দিয়ে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই কি যে তিনি এটার মধ্য দিয়েই সেই সময় ইটালির ইউনিফিকেশনসের কথা বলেছেন। তো এইরকম ভাবে তিনি নাগরিকের যে জাতীয়তাবাদের ধারণা, সেই জাতীয়তাবাদের ধারণাগুলোকে অনেক প্রভাবিত করেছেন, এবং আমরা দেখতে পাবো যে এই শেয়ার্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে মানুষকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, ডেমোক্রেটিক ভাবনা থেকে তিনি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষ থেকে মানুষকে তিনি এইরকম ভাবে কল করছেন। সো তার যে গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে আমরা দেখতে পাবো যে বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য ডিউটিস অফ ম্যান 1860s। এখানে তিনি ডেমোক্রেটিক প্রিন্সিপালস গুলোর উপর অত্যধিক বেশি জোর দিয়েছেন, যে গণতান্ত্রিক যে নীতি, সেই নীতিগুলো কি হবে, এবং সেই নীতির ভিত্তিতেই এখানে কি হবে, মানুষের মধ্যে হচ্ছে কিন্তু জাতীয়তাবাদের ধারণা আরো অনেক বেশি শক্তিশালী হবে। সে নিজেকে ফিল করবে যে আমি একটা জাতির মধ্যে, একটা জাতির পার্ট। সে যখন একটা কিছু মানুষ যখন কিছু সুযোগ সুবিধা ভোগ করবে, এবং বিপরীত দিকে আরেকটা অংশের মানুষ যখন বা একটা অংশ যখন সেখানে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, তখন কখনোই সেখানে সেই জাতীয়তাবাদকে ধরে রাখা যায় না, বা তাদের মধ্যে ইউনিটি এনশিওর করা যায় না। তো সেই কারণেই তিনি এখানে কি বলছেন, যে সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে, শেয়ার্ড রেসপন্সিবিলিটি এনশিওর করতে হবে, এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসের মধ্য দিয়ে এগুলো করতে হবে। তো এই সমস্ত ভাবনাগুলো তার আলোচনার মধ্যে আমরা কিন্তু পেয়ে থাকি। এরপরে যদি তোমরা চোখ রাখো, জন স্টুয়ার্ট মিলের নাম পাবে। জন স্টুয়ার্ট মিল আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি জন স্টুয়ার্ট মিলের কনসিডারেশনস অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট 1861 বলে তিনি একটা মানে বই লিখেছিলেন। 1861 বইটি প্রকাশিত হয়েছিল। তিনি আরো অনেক বই লিখেছেন, তোমরা জানো যে অন লিবার্টি লিখেছেন 1859-এ, তিনি ইউটিলিটারিয়ানিজম লিখেছেন, তিনি সাবজুগেশনস অফ উইমেন লিখেছেন, এই সমস্ত, এবং পলিটিক্যাল ইকোনমির উপরে একটা বই লিখেছেন। সো এই বইগুলোর নামগুলো অলরেডি কিন্তু পরীক্ষায় একাধিকবার এসেছে, সিকোয়েন্সে জানতে চেয়েছে। সো তোমাদেরকে এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এবার এখানে আমরা দেখি যে ন্যাশনালিজমের পার্সপেক্টিভ থেকে তিনি লিবারাল ন্যাশনালিজমের কথা বলছেন। লিবারাল ন্যাশনালিজম কেন? কারণ জাতীয়তাবাদ তখনই গড়ে উঠবে যখন, আমি কি বললাম, যে প্রত্যেকটা মানুষের মধ্যে যখন একটা সহধর্মিতা, সহমর্মিতা কাজ করবে, অর্থাৎ কতগুলো কমনালিটিস কাজ করবে। তো সহধর্মিতা, সহমর্মিতা যখন কাজ করবে, বা কমনালিটিস যখন এর কথা বলছি, তখন আমরা তিনি এটা দেখেছেন এটাকে স্বাধীনতার কনসেপ্ট থেকে, যে মানুষ যদি তার নিজের ভূখণ্ডে যদি সে স্বাধীনতা পায়, সে যদি নিজের মতো করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সে যদি ব্যক্তিগত তার স্বাধীনতা পায়, যেটার মধ্য দিয়ে তার হয়তো উন্নতি সম্ভব, তবেই সে কি হতে পারে, সেখানে সে কিন্তু ওই জাতির পার্ট বলে নিজেকে মনে করতে পারে। নতুবা কি হবে, সে কিন্তু ওই জাতির মধ্যে সে কিন্তু থাকতে চাইবে না, এবং সেটা কখনো জাতীয়তাবাদের ধারণা যে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু বলা যায় না। কারণ সেই স্বাধীনতা না পাওয়া মানুষগুলো, তারা কিন্তু স্বাধীনতা পাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে। তো স্বাভাবিকভাবেই এখানে তিনি আমরা দেখতেই পাবো যে মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, ইন্ডিভিজুয়াল লিবার্টির পক্ষে কথা বলেছেন, এবং পলিটিক্যাল ইকোনমির আলোচনাতেও আমরা দেখেছি যে অর্থনৈতিক স্বাধীনতারও তিনি কথা বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। তো এগুলো আমরা আলোচনা করেছি। সেখানে ডেমোক্রেটিক সিস্টেমের উপর তিনি জোর দিয়েছেন, হ্যাঁ, মানুষের স্বাধীনতার উপর তিনি জোর দিয়েছেন। বিশেষ করে তিনি যদিও পজিটিভ আর নেগেটিভ স্বাধীনতার মধ্যে একটা ব্রিজ নির্মাণ করার কাজটা করেছিলেন ঠিকই, কিন্তু আমরা দেখেছি যে সেখানে তিনি এক প্রকার বলতে পারো যে তিনি নেগেটিভ স্বাধীনতার উপরেই কিন্তু অত্যধিক বেশি জোর দিয়েছেন। সো এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমরা তার আলোচনায় পেয়েছিলাম। ক্লাসে এগুলো ডিটেলসে ধরে ধরে বোঝানো হয়েছে। আর্নেস্ট রেনানের নামটা তোমরা পেয়ে থাকবে। শেয়ার্ড ডেইলি প্লেবেসাইট মানে এক প্রকার ধরে নাও যে মানে কি বলবো, যে ওই অংশীদারিত্ব, কতগুলো বিষয় বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখানে কতগুলো অংশীদারিত্ব। তো এই ভাবনা থেকেও কিন্তু জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে, এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। এবং বলছে
where a nation is formed by a collective sense of belonging rather than race, language and ethnicity. ঠিক আছে, যে জাতি, ভাষা এবং অথবা হচ্ছে যে জাতি গোষ্ঠী আছে, হ্যাঁ, এগুলো চেয়ে কি বলছে, এগুলো চেয়ে তিনি বলছেন এখানে কি, যে কালেকটিভ সেন্স অফ বিলঙ্গিং, যে কে কিভাবে থাকছে, কার কিভাবে উন্নতি হচ্ছে, সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপরেও তার কিন্তু জোর রয়েছে। তো যাই হোক, রেস, ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার সেখানে বিলঙ্গিংস কিভাবে হচ্ছে, সেখানে তার কালেকটিভ সেন্সটা কি, এগুলোর উপরেই কিন্তু গুরুত্বপূর্ণ জোরটা তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন, হি আর্গিউড দ্যাট ন্যাশনাল ইউনিটি ইজ সেভড বাই শেয়ার্ড হিস্ট্রি, যে মানুষের যে জাতীয় পরিচয়, সেই পরিচয়টা নির্ভর করে কি, তার অংশীদারিত্বের ইতিহাস। অর্থাৎ আমার যে ইতিহাস আছে, আমার প্রতিবেশীরও সেই যদি ইতিহাস থাকে, তবেই সেখানে কি হতে পারে, সেই ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে আমরা একই গোত্রীয় ফিল করতে পারি, একই সমজাতীয় আমরা ফিল করতে পারি। এই ইতিহাসের উপর তিনি জোর দিয়েছেন। স্যাক্রিফাইসের উপর জোর দিয়েছেন, যে আমি যতটা স্যাক্রিফাইস করেছি ইতিহাসে, আমার প্রতিবেশী হয়তো ততটাই স্যাক্রিফাইস করেছে। যদি না করে থাকে, তাহলে তাকে আমি অনেক সময় আমার নিজের শত্রু ভাবি, কারণ আমি গর্ববোধ করি যেটা নিয়ে, তার মধ্যে যদি সেটার গর্ববোধ না থাকে, আমরা তাদেরকে ছোট করে দেখি এবং সেও নিজেকে অন্যদের থেকে পৃথক হিসেবে দেখে। তো ফলে কমন জায়গাগুলো থাকে না। যাই হোক, এইরকম ভাবে এখানে কমন বিষয়গুলো যেগুলো একসাথে বেঁচে থাকার জন্য জরুরি, সেই সমস্ত বিষয়গুলোকে তিনি এখানে কিন্তু জোর দিয়েছেন, এবং এগুলোর উপরেই একটা শেয়ার ডেইলি প্লেবেসাইটকে তিনি জোর দিয়েছেন। তার গুরুত্বপূর্ণ একটা বই হচ্ছে হোয়াট ইজ নেশন, না 1882-তে প্রকাশিত হয়েছে, গুরুত্বপূর্ণ একটা পাবলিকেশনস, ভালো করে দেখে নিও। এরপরে আমরা দেখতে পাচ্ছি এথনিক ন্যাশনালিজম, যেটা 90s এবং 20s ডিকেডসে তৈরি হয়েছে। এথনিক ন্যাশনালিজম, জাতি গোষ্ঠীর, কারণ আগের যে ধারণাগুলো যেগুলো আমরা দেখলাম, সেগুলো দেখতে পেয়েছি আমরা অত্যধিক বেশি সিভিক ন্যাশনালিজমের উপর জোর দিয়েছে। অত্যধিক বেশি আমরা দেখতে পেলাম কিসের উপর জোর দিয়েছে, স্টেট বিল্ডিং এর উপর জোর দিয়েছে। রাষ্ট্র গঠন করার তাগিদ একটা ছিল, সেই তাগিদ থেকে তারা কি করেছে না, ওই সমস্ত বিষয়গুলোর উপরে জোর দিয়েছে। কিন্তু সেখানে দেখা যাবে কি, যে যেখানে যে পুরনো নিয়মে যারা জীবনযাপন করছে, সমাজের মেন স্ট্রিমে যারা বিলং করছে না, যারা হয়তো একটা ডিস্টেন্সে জীবনযাপন করছে, রিমোট এরিয়াতে জীবনযাপন করছে, আলাদা কালচারে জীবনযাপন করছে, একই গোষ্ঠীর মধ্যে, একই ভূখণ্ডের মধ্যেই আছে, তারা একই ভূখণ্ডের মধ্যে আছে, কিন্তু তারা হয়তো সকলের মতো একই ভাষায় কথা বলে না, সকলের মতো হয়তো একই খাদ্যের অভ্যাস তাদের নেই, সকলের মতো একই হয়তো নিয়মে তারা তাদের জীবনযাপন করে না, একই রকম হয়তো পোশাক পরিচ্ছদ হয়তো তারা ধারণ করে না। এগুলোর এই ধরনের পৃথক কিছু ভাবনা যাদের মধ্যে দেখা যায়, তাহলে বিষয়টা হচ্ছে যে এদের জন্য কি তাহলে আলাদা কোনো রাষ্ট্র তৈরি হবে? এদের জন্য কি আলাদা কোনো রাষ্ট্র তৈরি হবে? তো এই প্রশ্নগুলোও মাথা ছাড়া দিয়ে উঠেছে। কেন? কারণ যেহেতু মেন স্ট্রিমের সেই ভাবনাগুলোর মধ্যে এই এথনিসিটি গোষ্ঠী যেগুলো আছে, সেগুলোকে যেহেতু গুরুত্ব দেওয়া হয়নি, কাজে এদের মধ্যে এই ভাবনাগুলোও কিন্তু কাজ করেছে। তো টাইম টু টাইম তোমরা দেখবে যে ইউরোপের বিভিন্ন দেশে আমরা 19th এবং 20th সেঞ্চুরিতেই দেখব যে বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠীগুলো তারা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা বলেছে যে আগের বা এই বর্তমান সিস্টেমে তারা নিজেরা স্বাধীনতা লাভ করতে পারছে না, তাদের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না বাকিদের মতো, এবং ধীরে ধীরে তাদের উপর এক প্রকার কি হচ্ছে, যে আধিপত্য চাপিয়ে দেওয়া হচ্ছে বা আধিপত্য বিরাজ করছে, যে কেউ আধিপত্য তাদের উপর করছে, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাদের নিজেদের ভাষা, তাদের নিজেদের সংস্কৃতি, তাদের নিজেদের সমস্ত কিছুকে এখানে হয়তো সেটাকে আন্ডারমাইন করা হচ্ছে বা সাপ্রেস করা হচ্ছে। তো যখন সাপ্রেস করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেটার কারণে তাদের নিজেদের জীবনযাপনটা অনেকটা প্রতিবন্ধকতার মুখে পড়ছে, তারা তাদের নিজেদের স্বাধীনতার স্বাদটা আর গ্রহণ করতে পারছে না। তখনই তারা সেখান থেকে বিদ্রোহ করছে এবং তারা বলছে যে তারা জাতি গঠন করবে কি তাদের নিজেদের জাতি ভিত্তিক ভাবনা থেকে, যে তারা অন্যদের থেকে আলাদা, এই ভাবনা থেকে তারা কিন্তু একটা জাতি গঠন করবে। তো এগুলো আমরা দেখতে পাবো যে এগুলো হয়েছে, এগুলো সেখানে কারণ হয়েছে। ইম্পেরিয়ালিজম যখন এসেছে তখন তোমরা দেখতে পাবে যে ইম্পেরিয়ালিজম যখন এসেছে তখনও ওই ইউরোপের বিভিন্ন শক্তিগুলো যখন এই কলোনিজগুলোতে এসেছে, তখনও তারা কি করেছে না, কলোনিজগুলোর ভাষা, কলোনিজগুলোর সংস্কৃতি, নিজস্ব ইন্ডিজেনাস যে কনসেপ্ট যেগুলোকে আছে, যে স্বদেশীয় যে ধারণাগুলো আছে, সেগুলোকে ধ্বংস করে ওরা ওদেরগুলো এখানে নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। সো ফলে তখন এরা কিন্তু সেই জায়গা থেকে প্রতিবাদ করেছে এবং সেখান থেকে তারা স্বাধীনতা লাভ করেছে এবং নিজেদের জাতির ভিত্তিতে তারা কিন্তু জাতীয়তাবাদ গড়ে তুলেছে বা তাদের নিজেদের রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে। সো এগুলোও আমরা সেখানে দেখতে পাবো। যাই হোক, এই সমস্ত ভাবনাগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে হেনরিচ ভন ট্রেডসকে, একটু কঠিন নাম, জার্মান মিলিটারিজমের কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা নাম নয়, ছেড়ে দাও।
এ পলিটিক্স বলে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, ভালো করে দেখে নিও, অ্যারিস্টটলেরও পলিটিক্স আছে, কাজেই কখনো যদি এই দুটো নাম আবার কন্ট্রাডিক্ট করে সো তোমরা জানো আবার ভুল করে এসো না পরীক্ষায়, সো ভালো করে এটা দেখে নিও। ফ্রেডরিক লিস্টের নামটা দেখো, খুব গুরুত্বপূর্ণ নাম। কি বলছে, কি আইডিয়া, কি ইকোনমিক ন্যাশনালিজমের ধারণা দিয়েছেন, অর্থনৈতিক জাতীয়তাবাদে। আর্গিউড দ্যাট নেশন শুড ডেভেলপ দেয়ার ওন ইন্ডাস্ট্রিজ থ্রু প্রোটেকশনিস্ট পলিসিস রেদার দ্যান রিলাই অন ফ্রি ট্রেড। যে যখন একটা জাতি যখন অন্য একটা জাতি দ্বারা যখন মানে সাপ্রেসড হচ্ছে, তখন তিনি বলছেন সেখান থেকে স্বাধীনতা লাভ করা দরকার, নিজের জাতি নিজেকেই গঠন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা জাতিকে দখল করার জন্য প্রধান অস্ত্র হয়ে গেছিল অর্থনীতি, যে অর্থনৈতিক শক্তি এতটা কোনো একটা জাতির যে সে কি করেছে, সেই অর্থনৈতিক শক্তি দিয়ে অন্য একটা দেশের বা জাতির হচ্ছে যে স্বাধীনতাকে সে কিন্তু কমপ্লিটলি কিন্তু দখল করে নিয়েছে। তো এই কারণে অনেকে বলার চেষ্টা করেছে যে যদি আমাদের জাতিগোষ্ঠীকে যদি বাঁচাতে হয়, তাহলে সেই জাতিগোষ্ঠীকে বাঁচানোর জন্য অর্থনীতিকে এখানে গুরুত্ব দিতে হবে, অর্থনৈতিক জাতীয়তাবাদের ধারণাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, তবেই গিয়ে এথনিসিটি ভিত্তিক যে জাতিগোষ্ঠীগুলো আছে বা এই একটা জাতির গোষ্ঠীকেও কিন্তু রক্ষা করা যেতে পারে। তো প্যারালালি এটা একটা ধারণা, যেমন আমরা চেষ্টা করেছি স্বাধীনতা লাভ করার পর, আমরা তো এটাই চেষ্টা করলাম যে আর যাতে আমরা দখল না হই। আমরা দখল হওয়ার একটা বড় কারণ ছিল যে ব্রিটিশদের বিশাল বড় অর্থনীতি, সেই অর্থনীতিকে তারা কাজে লাগিয়ে তারা কি করতো, ব্যবসা বাণিজ্য করতো, সেই ধীরে ধীরে সেটাকে রাউন্ড করে করে আরো অনেক বেশি তারা বাড়িয়ে নিয়েছে, করে তারা ইন্ডাস্ট্রি সেট আপ করেছে, সেটার মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের দেশের মার্কেটটাকে নষ্ট করেছে, আমাদের এখানকার ইকোনমিক সিস্টেমটাকে ধ্বংস করেছে, করে আমাদের দেশটাকে দখল করে নিয়েছে, তারপরে এটাকে তারা এক প্রকার আমাদেরকে দাস বানিয়ে দিয়েছে, আমাদেরকে দিয়ে যা খুশি তাই করিয়েছে। সো আমাদের 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 যে স্বাধীনতা সেটা নষ্ট হয়েছে। তো এই কারণে আমরা পরবর্তীকালে এখানে যখন স্বাধীনতা লাভ করছি, তখন আমাদের নেহরু কিন্তু দেখবে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহরু কিন্তু ইকোনমিক ন্যাশনালিজমের উপরেও কিন্তু গুরুত্ব দিয়েছেন, যে আমাদের আমাদের ইন্ডাস্ট্রি সেট আপ করতে হবে আমাদেরকে। এখানে যেমন বলেছে যে ওন ইন্ডাস্ট্রিজের কথা, আমরাও ঠিক দেখবে ইন্ডাস্ট্রি সেট আপ করার দিকে গেছি, এবং ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত বিষয়গুলো খুবই অপরিহার্য সেগুলো আমরা প্রতিষ্ঠিত করেছি। আইআইটি তৈরি হয়েছে, আইআইএম তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, যেগুলো কি করবে না, আমাদের ইন্ডাস্ট্রিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো ইকোনমিক ন্যাশনালিজমের দিকে যে আমরা জোর দিইনি তা কিন্তু নয়, আমাদেরও কিন্তু ভাবনার মধ্যে যদি একটুখানি খুঁজে দেখো, অনেকে বলবে যে এই ভাবনা থেকেও আমাদের দেশ শক্তিশালী হয়েছে। সো ইকোনমিক ন্যাশনালিজমের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা। এরপরে তোমরা দেখবে যে এবং এই ইকোনমিক ন্যাশনালিজমের ধারণা থেকেই তোমরা দেখতে পাবে যে নিজেদের দেশীয় অর্থনীতি আছে, নিজেদের ইন্ডাস্ট্রিজগুলো আছে, সেগুলোকে রক্ষা করারও কথা বলা হয়, প্রোটেকশনেরও কথা বলা হয়। এগুলো যখন পলিটিক্যাল ইকোনমি তোমাদের পড়ালাম তখনই তোমাদের এগুলো বলেছিলাম যে ন্যাশনালিস্ট পার্সপেক্টিভ অফ ইকোনমির মধ্যে এই আলোচনাটা ছিল। তো সেটার ভিত্তিতেও কি করা, একটা জাতিকে কনসোলিডেট রাখা, একটা জাতির মধ্যে হচ্ছে একটা 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 ইউনিটি বজায় রাখা। কারণ যখনই বিদেশি কোনো অর্থনীতি এখানে এসে ঢুকবে, তখন তারা কি করবে, সে জাতির মধ্যে ফাটল ধরিয়ে দেবে, তার ভাষার মধ্যে ফাটল ধরিয়ে দেবে, তার সংস্কৃতির মধ্যে ফাটল ধরবে, বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে যে সংস্কৃতি, তার ভাষা, তার খাদ্যের অভ্যাস, তার পোশাক পরিচ্ছদ, তার চালচলন, সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেবে। সো সেখানে দেখা যাবে কি যে ধীরে ধীরে সেখানে হয়তো একটা বিরোধিতার সুর নিজের মধ্যে থেকেই হয়তো বা আভ্যন্তরীণভাবেই হয়তো উঠে আসতে পারে। তো সেই কারণেই বলার চেষ্টা হয়েছে যে ওদের অর্থনীতি এসে যখন ওই ধরনের কাণ্ড কারখানা করবে, তখনই সেটাকে আটকে দেওয়ার একটা বড় অস্ত্র হচ্ছে যে নিজের দেশের যে অর্থনীতি আছে বা ইন্ডাস্ট্রিজ আছে সেগুলোকে শক্তিশালী করো, প্রোটেকশনিস্ট একটা মডেলকে সেখানে অ্যাডপ্ট করতে হবে, যেটার মধ্যে দিয়ে হয়তো একটা জাতিকে সংরক্ষণ করা যেতে পারে। সো এখানে দেখবে ফ্রেডরিক লিস্ট একটা গুরুত্বপূর্ণ নাম, দ্য ন্যাশনাল সিস্টেম অফ পলিটিক্যাল ইকোনমি 1841-এ প্রকাশিত হয়েছে, যেখানে তিনি ন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্ট ওভার ফ্রি ট্রেডের কথা বলেছেন। তো এগুলো ভালো করে দেখতে হবে। এরপরে চলে আসো হাউস্টন স্টুয়ার্ট চেম্বারলিন। তো এখানে তোমরা দেখতে পাবে আরিয়ান সুপ্রিমেসির কথা বলেছে, খুব একটা গুরুত্বপূর্ণ নাম নয়, বাট একটুখানি দেখে নাও যে নাজি যে উত্থান, সেই উত্থানের পেছনে দেখবে এই আইডিয়াটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রেশিয়াল ন্যাশনালিজমের কথা বলছে, জাতির যে সেই জাতিকে সেখানে, জার্মান জাতিকে সেখানে প্রমোটেড করেছে, শক্তিশালী করেছে দেখবে। তো জার্মানদের শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল ছিল কিন্তু এখানে এই বলতে পারো যে আইডিয়াটার। তো যাই হোক, এগুলোও তোমরা সেখানে দেখতে পাবে। এবং তার গুরুত্বপূর্ণ যদি বইটার নাম দেখতে চাও, তাহলে দেখবে এখানে দ্য ফাউন্ডেশনস অফ দ্য 19th century 1899, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তার একটা কিন্তু বিষয়। এখানে বলেই দিয়েছে দেখো, জার্মানিক পিপলস আর সুপিরিয়র, যে জার্মানির মানুষকে এখানে কি
একেবারেই ঊর্ধ্বতন বা একেবারেই উন্নত মানের হিসেবে তিনি কিন্তু তুলে ধরেছিলেন। করার মধ্য দিয়ে কি করেছিলেন, তিনি যে একটা জাতি বা জার্মান নামক যে জাতি, তাই সেই জাতি যে অনেক যে উন্নত সেটা বলার মধ্য দিয়ে সে কি করেছেন, তাদের মধ্যে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। বিপরীতে তিনি কি করেছেন, যে প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে শত্রু হিসেবে দেখেছিলেন, অর্থাৎ ওদেরকে ইনফেরিয়ার হিসেবে দেখেছেন, নিজেকে সুপিরিয়র হিসেবে দেখার মধ্য দিয়ে সে নিজের মধ্যে একটা কমন ভাব গড়ে তোলার চেষ্টা করেছেন। এটা আমরা দেখতে পাবো। নিটশের মধ্যেও নিটশের আলোচনাতেও তোমরা এটা পাবে। নিটশের নামটাও পরীক্ষায় 1-2 বার এসেছে, যেমন তিনি এই সমস্ত কাজগুলো নিটশেও কিন্তু করেছেন, এগুলো আমরা সেখানে পাবো। জার্মানির ঐক্যবদ্ধর পেছনে তার একটা বড় গুরুত্বপূর্ণ রোল আছে। এরপরে তোমরা যে নামটা পাবে সেটা হচ্ছে 20th সেঞ্চুরির মধ্যে অ্যান্টি কলোনিয়ালিজম, ফেসিজম এবং গ্লোবালাইজেশনের একটা কনসেপ্ট এখানে গুরুত্বপূর্ণ পাবে। যদিও সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা পিরিয়ড সেখানে শুরু হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে অনেক পিক পয়েন্টে আছে, কিন্তু যাই হোক এখানে মোটামুটি ভাবে একটা নতুন নাম তোমরা এখানে পাবে, সেটা হচ্ছে বেনেডিক্ট অ্যান্ডারসন। বেনেডিক্ট অ্যান্ডারসনের নামটা একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে এবং তার একটা ধারণা একাধিকবার জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে ইমাজিন কমিউনিটিস। অর্থাৎ এই 20th সেঞ্চুরিতে এসে যখন জাতীয়তাবাদ যখন শক্তিশালী রূপ ধারণ করছে, বিশেষ করে ইউরোপে, তখন তিনি দেখছেন যে এই শক্তিশালী রূপ ধারণ করার পেছনে যে কমননেসটা কাজ করেছে সেটা হচ্ছে মিডিয়া ফ্যাক্টর, প্রিন্ট মিডিয়া ফ্যাক্টর। যে অবশ্যই কমননেস মানুষের মধ্যে স্প্রেড হয়েছে, কিন্তু একটা মিডিয়াম তো অবশ্যই আছে এর, যে মিডিয়ামের মধ্য দিয়ে হয়তো সেখানে মানুষের মধ্যে কমননেসটা এসেছে। তো সেই মিডিয়ামটা কি তিনি দেখেছেন যে 20th সেঞ্চুরিতে যদি ইউরোপের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে 20th সেঞ্চুরির ইউরোপ বলছে যে সেই ইউরোপ সংগঠিত হতে পেরেছে বা তাদের জাতীয়তাবাদী ভাবনা এত শক্তিশালী হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে যে সেখানে টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট। সেখানে দেখা যাবে যে টেকনোলজির মধ্য দিয়ে সেখানে দেখতে পাওয়া যাবে যে ক্যাপিটালিজমের অনেক গ্রোথ, সেই ক্যাপিটালিজমের হাত ধরে টেকনোলজি গ্রোথ পেয়েছে এবং সেখানে আমরা দেখতে পাবো যে তারাও অনেক নতুন নতুন মিনস মিডিয়াম তৈরি করেছে। তো সেখানে প্রিন্ট ক্যাপিটালিজমের কথা তিনি বলেছেন, পরীক্ষা একাধিকবার জানতে চায় প্রিন্ট ক্যাপিটালিজম। সেই প্রিন্ট ক্যাপিটালিজম মানেই হচ্ছে এক প্রকার যে ক্যাপিটাল মানে পুঁজিবাদ তো অফকোর্স তার নিজের শক্তি বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে যে ইউনিটি দরকার, তার যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, সেটা তার যেমন প্রয়োজন পড়েছে এবং সেটার ভিত্তিতেই সে কি করেছে, সেটার জন্যই সে কি করেছে যে সেখানে খবরের কাগজ ছাপিয়েছে। সেই খবরের কাগজে বিভিন্ন দিন, প্রত্যেকটা দিন বিভিন্ন ঘটনা সেই দেশের মানুষের সম্পর্কে লেখা হচ্ছে এবং সেই খবরের কাগজটিকে গোটা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু খবরের কাগজ নয়, আরও যে সমস্ত পুস্তিকা আছে, ম্যাগাজিন আছে, সেগুলোর মধ্য দিয়েও সেখানে বিভিন্ন ঘটনা লেখা হয়েছে। একটা প্রান্তের মানুষের সঙ্গে আরেকটা প্রান্তের মানুষের হচ্ছে এখানে একটা সংযোগ সাধনের কাজ করা হয়েছে, যে অর্থাৎ মানুষ এখানে ইমাজিন করেছে যে আমি একটা ভূখণ্ডের মানুষ। যখন খবরের কাগজে আমরা পড়তে শুনি যে ভারতবর্ষে আজকে পুলওয়ামা অ্যাটাক হয়েছে, তখন আমাদের লোম দাঁড়িয়ে যায় বা আমাদের দেখবে রাগে হচ্ছে হয়তো মানে কি বলবো যে আমরা ভীষণভাবে মানে রেগে যাই বা আমাদের একটা ক্ষোভ তৈরি হয় সেখানে যারা পড়েছে তাদের বিরুদ্ধে। এবার এই অ্যাটাকটা হয়েছে কোথায়? পুলওয়ামা নামক জায়গাটা হয়তো সেখানে একটা কাশ্মীরে হতে পারে, পাঞ্জাবে হতে পারে, বা কোথায় জায়গাটা ছিল, পাঞ্জাবে না কাশ্মীরে? এটা কাশ্মীরে না, কাশ্মীর। তো সেখানে হয়তো হতে পারে কিন্তু এখান থেকে আমি যখন সেটা পড়ছি তখন আমার নিজের মধ্যে সেখানে কি হচ্ছে যে আমার রক্ত সেখানে টকবক করছে। তো তার কারণটা কি? তার কারণ ওখানে বড় করে হেডলাইনে লেখা হয়েছিল যে ভারত। তো ভারত নামক দেশে আমি জানি বা আমি বসবাস করি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওই পুলওয়ামা নামের মানুষগুলোও যখন বসবাস করে বা ওই ভূখণ্ডটাও যখন ভারতের মধ্যে পড়ে, তখন কোথাও গিয়ে ওদের প্রতি আমার ওই রকম আমার রক্ত এখানে মানে কি বলবো যে এখানে টকবক করার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এক প্রকার, বা তাদের প্রতি আমার একটা সিম্প্যাথি কাজ করছে, সেই ভূখণ্ডের মানুষের প্রতি একটা সিম্প্যাথি কাজ করছে। ওরা যে আমারই গোষ্ঠীর, সেইটার একটা কমন ফিলিংস কাজ করছে আমার মধ্যে এবং আমাদের সকলের মধ্যেই করে। তো এইটার মধ্য দিয়ে কি হয়, আমাদের একটা কমন সেন্স গড়ে ওঠে। কিসের সেন্স? সেই সেন্সটা হচ্ছে জাতীয়তাবাদের সেন্স, যে তার মানে আমরা একই জাতিতে বসবাস করি। তার প্রতি সিম্প্যাথিটাও যেমন আমার স্বাভাবিক, তেমনি তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো স্বাভাবিক। এবং তাকে যদি কেউ অ্যাটাক করে, তাহলে যিনি করেছেন তার প্রতি কমন ভাবে একটা শত্রুতার সম্পর্ক রাখাটাও কিন্তু স্বাভাবিক, বা ইমোশনস একটা বেরিয়ে আসাটাও কিন্তু স্বাভাবিক। সো এইরকম ভাবে দেখতে পাবো কি যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানিও না ইভেন পুলওয়ামা কোথায়, যেমন আমি ভুলে গেছি এখন পুলওয়ামাটা কোথায়, অনেকেই আমরা ভুলতে পারি, কিন্তু পুলওয়ামাটা কোথায় এটা তোমরা মনে রাখতে পেরেছো, আমিও মনে রাখতে পারছি বা বিষয়টিকে মনে রাখতে পারছি। তার অন্যতম কারণ হচ্ছে যে আমার জাতির প্রতি আমার একটা ভালো অগাধ শ্রদ্ধা তৈরি হয়েছে। কিন্তু এটা জানলাম কি করে আমি, যে মানে এই পুলওয়ামা জায়গাটাও আমি 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 হয়তো দেখিনি, কিন্তু তারপরেও আমার সেই জায়গাটার প্রতি আমার একটা কমন
সেন্স কাজ করছে বা একটা কমন ইমোশনস কাজ করছে, তার অন্যতম কারণ হচ্ছে মিডিয়া। মিডিয়া আমাকে ভারত নামক শব্দটিকে মেনশন করেই আমাকে কিন্তু খবরটা পরিবেশন করেছে। সো তিনি এখানে বলার চেষ্টা করছেন যে যখন ক্যাপিটালিজম যখন পিক পয়েন্টে অনেক বেশি গ্রোথ করেছে, তখন দেখা যাচ্ছে কি যে ক্যাপিটালিজম তার নিজের শক্তিটাকে আরো বৃদ্ধি করার জন্য সেখানে প্রিন্ট মিডিয়ার কনসেপ্ট নিয়ে এসেছে। সেই প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কি যে সেখানে বিভিন্ন ঘটনাগুলো লেখা হচ্ছে এবং মানুষ তার একে অপরের প্রতি, যাদেরকে হয়তো তারা কখনো চোখেও দেখেনি, তাদের প্রতি তারা একটা কমন একটা ইমোশনস কাজ করছে, বা তার প্রতি একটা সিম্প্যাথি কাজ করছে, তার একটা আবেগ কাজ করছে, ভালোবাসা কাজ করছে। তো এইরকম ভাবে মানুষ ইমাজিন করছে যে সে একই ভূখণ্ডের মধ্যে বসবাস করে, বা তার ভূখণ্ডটা কত বড় সেটা কিন্তু, বা কারা কারা থাকে এবং তারা যে তার ভাই, তারা যে তার জাতিগোষ্ঠীর মধ্যে বিলং করে, এই ধরনের একটা ভাবনা তার মধ্যে তৈরি হয়েছে। সো ইমাজিনের কনসেপ্ট ওই জায়গা থেকে, সেখান থেকে দেখবে এসছে। সো জাতীয়তাবাদের ধারণা, এই কারণে তিনি বলেছেন যে জাতীয়তাবাদের ধারণার কিছুই নয়, সেটা হচ্ছে একটা ইমাজিনেশন মাত্র, যে মানুষ ইমাজিন করছে যে সে একটা জাতির মধ্যে আছে। আর এই ইমাজিনেশনের কাজটা যারা করে থাকে, মানুষের ইমাজিনেশন হওয়ার জন্য যারা এখানে তাদেরকে প্রভাবিত করে, তারা হচ্ছে প্রিন্ট মিডিয়া। তার মাধ্যমেই কিন্তু ইমাজিনেশন তার মধ্যে সঞ্চারিত বা তৈরি হয়। সো 1983-তে ইমাজিন কমিউনিটি ধারণা সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু তার এসেছে। সেটাও ভালো করে মাথায় রাখবে, একাধিকবার পরীক্ষায় প্রশ্নটি কিন্তু এসেছে। এরপরে তোমরা হান্স কোনের নাম পাবে। হান্স কোন সিভিক ন্যাশনালিজম ওয়েস্টার্ন ইউরোপ এবং এথনিক ন্যাশনালিজম ইস্টার্ন ইউরোপ, এই দুটোর মধ্যে তিনি পার্থক্য করার চেষ্টা করেছেন। হান্স কোন, ঠিক আছে, তার বইটির নাম হচ্ছে দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম 1944। দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম 1944, গুরুত্বপূর্ণ একটি নাম। সিভিক ন্যাশনালিজমে আমরা দেখতে পেলাম যে সেখানে ব্যক্তির ইন জেনারেল বিষয়গুলিকে ভাবা হয়েছে, কিন্তু সেই ইন জেনারেল বিষয়গুলিকে যখন ভাবা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেখানে মেন স্ট্রিম বা যারা হয়তো অ্যাডভান্স পজিশনে আছে তাদেরকে উন্নতি হচ্ছে, কিন্তু যারা এথনিক আছে, জাতিগোষ্ঠী, তারা হয়তো ভিন্ন কিছু কালচার প্র্যাকটিস করে, ভিন্ন হয়তো তারা নিয়ম রেগুলেশনস তাদের আছে, তাদের সেখানে উন্নতি হচ্ছে না। সো এটার মধ্যে তিনি একটা পার্থক্য করার চেষ্টা করেছেন যে ওয়েস্টার্ন ইউরোপে এবং ইস্টার্ন ইউরোপের যে জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে পার্থক্য আছে, এবং সেই বিষয়গুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। গভীরে যাচ্ছি না, এগুলো প্রয়োজনে নেই, এগুলো শুধু এখানে দেখে নাও যে তার গুরুত্বপূর্ণ বই হচ্ছে দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম 1944। আর্নেস্ট গেলনারের লেখা একটি মানে কনসেপ্ট হচ্ছে বা আইডিয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তিনি বলছেন যে ন্যাশনালিজম হচ্ছে বাই প্রোডাক্ট অফ ন্যাশনালিজম, যে জাতীয়তাবাদের ধারণাকে আমরা আজকে ফিল করছি বা আমরা আজকে নিয়ে চর্চা করছি, যেটার মধ্যে দিয়ে আমরা আজকে কমননেস ফিল করছি, মানে জাতির কনসেপ্ট হচ্ছে কমননেস যদি হয় সহজ ভাষায়, তাহলে সেই কমননেসটা ফিল করার একটা বড় বা কমননেস থাকার একটা বড় মাধ্যম হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কারণ ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে কমন কতগুলো রুলস রেগুলেশন, সেই কমন রুলস রেগুলেশনসের মধ্য দিয়ে কমন কতগুলো প্রোডাক্ট তৈরি হয়, এবং সেই প্রোডাক্টগুলোর মধ্য দিয়েই দেখা যাবে যে কমন সেন্স তৈরি হয়, মানুষের কমন ইমোশনস তৈরি হয়, এবং সেই ইমোশনসগুলোই জাতিতে কিন্তু কমন জাতিতে মানুষকে কনভার্ট করে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এসে দেখবে এই জাতীয়তাবাদের ধারণাগুলোকে আরো অনেক শক্তিশালী করেছে, যেটা বেনেডিক্ট অ্যান্ডারসনের ধারণার মধ্যেই তোমরা পেলে। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্য দিয়ে কি হয়েছে, যে জাতীয়তাবাদের ধারণা তৈরি হয়েছে, যে ইন্ডাস্ট্রির উন্নতি হয়েছে, জাতীয়তাবাদের মধ্যে উন্নতি হয়েছে। আমাদের দেশেও দেখবে, আমাদের দেশে যত দিন যাচ্ছে তত জাতীয়তাবাদী ধারণা শক্তিশালী হচ্ছে। এই যে বিজেপি এখন এসে একটা বড় জাতীয়তাবাদী যে পলিটিক্স করার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমরা যাচ্ছি বলে। গ্লোবালাইজেশন যদি না আসতো, আমরা এত বেশি ন্যাশনালিজমের দিকেও হয়তো যেতে পারতাম না বা যেতাম না। কিন্তু গ্লোবালাইজেশন যখন এসেছে, তখন আমাদের গ্লোবালাইজেশনের আসার সঙ্গে সঙ্গে সেই অনেকগুলো আমাদের ডিসেগ্রিগেট করার জন্য অনেক চ্যালেঞ্জও নিয়ে এসেছে। যেহেতু চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তাই আমাদের এখন আরো বেশি করে চ্যালেঞ্জটা হয়ে উঠছে কি, যে আমাদেরকে নিজেদেরকে সংগঠিত রাখতে হবে। আমাদের নিজেদেরকে সংগঠিত না করতে পারলে আমরা ওদের কাছে কিন্তু বিক্রি হয়ে যাব, ওয়েস্টের কাছে বিক্রি হয়ে যাব। তো সেই জায়গা থেকে এখানে লোকাল কতগুলো পার্টিস বা দেশীয় কতগুলো পলিটিক্যাল পার্টিস বা গ্রুপ, তারা কি করছে, যে একটা কমন জাতীয়তাবাদের ধারণাকে কিন্তু একটা সঞ্চারিত করছে। তো এগুলো আমরা পরিষ্কার সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। সো এগুলো জলের মতো উঠে এসেছে, জানো তোমরা কি কনসেপ্ট যদি দেখো, তাহলে হচ্ছে নেশনস অ্যান্ড ন্যাশনালিজম 1983। নেশনস অ্যান্ড ন্যাশনালিজম ভালো করে দেখে নিও, এখানে নেশন অ্যান্ড ন্যাশনালিজমের আইডিয়া তিনি এখানে দিয়েছেন। এরপরে চলে আসো এরিক হবসম। এরিক হবসমের হচ্ছে এখানে আলোচনাটা তোমরা দেখে নাও, সেটা হচ্ছে কনস্ট্রাক্টেড ট্র্যাডিশনস। ন্যাশনালিজম এটা এজ দ্য কনস্ট্রাক্টেড ট্র্যাডিশনস, যে গঠনমূলক একটা বলতে পারো যে একটা ধারা,
জাতীয়তাবাদকে গঠনমূলক ধারণা বা ধারা বা ঐতিহ্য হিসেবে দেখেছেন, যে গঠনমূলক ঐতিহ্য হিসেবে দেখেছেন, গঠনমূলক ঐতিহ্য। তো এখানে এলিটদের দ্বারা সেটা কি হয়ে থাকে, প্রভাবিত হয়ে থাকে বা শেপ আকার ধারণ করে। যে এলিটরা কি করে, যে এলিটরা আমরা জেনারেলি দেখতে পাই যে তারা তার পুরনো যে নিয়ম আছে, তাদের যে নিজেদের যে ইতিহাস আছে, যে ইতিহাসের সঙ্গে তারা জড়িত, যেখানে তাদের নিজেদের কৃষ্টি কালচার সবকিছু রয়েছে, তো সেটাকে তারা ক্যারি ফরওয়ার্ড করে, অত তাড়াতাড়ি সেটাকে তারা মুছে ফেলতে দেয় না, মুছে ফেলে না। তো সেটাকে এগিয়ে নিয়ে গিয়ে দেখা যাবে কি যে সেটাই তারা কি করে, তারা গোটা মানুষের বা গোটা জাতির মধ্যে তারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বড় বড় একটা সংখ্যক জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ এক প্রকার বোঝো আজকে এই যে কুম্ভ মেলা আমরা উপভোগ করছি, অনেকেই তোমরা ডুব লাগিয়ে আসলে, অনেকে তোমরা যাচ্ছ, ঠিক আছে, অনেকে তোমরা সেখানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ভাবনা আছে, কিন্তু একটাই তাদের এন্ড, সেটা হচ্ছে যে সেখানে নিজের নিজের কোথাও গিয়ে নিজেদের মনের পাপগুলোকে সেখানে গিয়ে একটা ত্যাগ করে আসা এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারা, নিজের মনটাকে আরো অনেক শান্তকর করতে পারা, এগুলোই তো মানুষের মধ্যে আরো সম্প্রীতির ভাব ছড়িয়ে দেওয়া, এগুলোই তো। তো এখন এই যে তুমি যেটা ফিল করছো, তুমি একবার শুধু ফিল করে দেখো যে যদি উপর দিকের মানুষগুলো যারা এই ভাবনাটিকে ঠিক এইভাবেই ভেবেছে, মানে কুম্ভ মেলা হয়ে যেত, কেউ জানতেও পারতো না, অনেক কিছুই তো হচ্ছে কিন্তু কেউ জানতে পারছে না। বিজ্ঞান মেলা হয়ে গেল, একটা বড় ধরনের বিজ্ঞান কংগ্রেস হয়ে গেল, একটা সায়েন্স কংগ্রেস হয়ে গেল, তো সেখানে কেউ জানতে পারলো কি, জানতে পারলো না। কেন? কারণ এলিটদের ওখানে ফোকাসটা ছিল না। 5 কোটি টাকার অনুদান চেয়েছিল বোধহয়, সেটাই তো যেটা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হচ্ছে, যে 5 কোটি টাকার অনুদান দেয়, সেটাও নাকি ঠিক করে দেয়নি বা এরকম কিছু একটা ঘটেছে। অন্যদিকে 5,000 কোটি টাকা সেখানে কিন্তু ঢেলে দিয়েছে কুম্ভ মেলার জন্য সরকার বাজেটে। তাহলে একদিকে বোঝো যে এলিটরা এটাকে ভেবেছে এই রকম ভাবেই বলেই কিন্তু আজকে আমরা এটাকে ফিল করতে পারছি, বা আজকে আমরা গিয়ে এই সুযোগটা হচ্ছে গিয়ে আমরা সেখানে গিয়ে পুণ্য স্নান করে আসতে পারছি। সো এলিটদের ভাবনা থেকে আমরা আমাদের নিজেদের কি হয়, যে ঐতিহ্য ট্র্যাডিশনস, সেগুলোকে আমরা উপভোগ করি থাকি, এবং সেটার মধ্য দিয়েই আমাদের একটা কমননেস কিন্তু গড়ে ওঠে। তো দেখবে বিজেপি আসার পর থেকে কি হচ্ছে, যে তারা নতুন এক ধরনের এলিট ক্লাস হিসেবে উঠে এসেছে, নতুন একটা এলিট ক্লাস সংগঠিত হয়েছে। তাদের একটা পুরনো ধারণা হচ্ছে যে তারা জাতীয়তাবাদকে সামনে নিয়ে আসবে, কিন্তু কিভাবে সেই জাতীয়তাবাদকে সামনে নিয়ে আসলো, তারা পুরনো একটা কালচারকে সামনে নিয়ে আসলো, যে হিন্দুইজম, হিন্দুত্ববাদ, এই ধরনের সব বিষয়গুলোকে তারা সামনে নিয়ে এসে তারা জাতীয়তাবাদকে শক্তিশালী করছে। ভুল ঠিক আমি সেই আলোচনায় যাব না, কিন্তু করছে এগুলো। এখন বিষয়টা হচ্ছে যে এই রকম ভাবে যখন সেগুলো হচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এর পেছনে একটা বড় এলিটোক্রেসির একটা কিন্তু রোল আছে। এলিটোক্রেসি, অর্থাৎ ওরা যদি ওই রকম ভাবে না ভাবতো, সেটা যে কোনো এলিট হতে পারে, তো তারা যদি ওই রকম ভাবে না ভাবতো, তাহলে আজকে আমরা হয়তো এটা ফিল করতে পারতাম না। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পাবে। নেশনস অ্যান্ড ন্যাশনালিজম সিন্স 1780 বলে একটা বই তার আছে, যেটা 1990 সালে প্রকাশিত হয়েছিল। ভালো করে এটা দেখে নিও, ঠিক আছে। এরপরে চলে আসো লাস্ট যে থিঙ্কার এখানে আজকের আলোচনায়, সেটা হচ্ছে যে সাসকিয়া সাসিনের দেখবে তোমরা, তিনি এখনো জীবিত আছেন, ইয়াং একজন স্কলার, এবং তোমরা দেখতে পাবে ইয়াং মানে মানে মোটামুটি ভালোই বয়স হয়েছে, দেখতে পাচ্ছ 1949-এ তার বার্থ, এবং এখনো তার ওই 2006 সালে তার পাবলিকেশন আসছে, খুব লেটেস্ট পাবলিকেশনগুলো। তো সেখানে তিনি গ্লোবালাইজেশনের যে এফেক্ট, গ্লোবালাইজেশনের যে ফাংশনস, সেগুলোকে নিয়ে কাজ করেছেন, যে বিশ্বায়ন যেভাবে ফাংশনস করছে গোটা বিশ্ব জুড়ে। তো সেখানে দেখা যাবে কি, যে সেখানে জাতির যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কোথাও গিয়ে আলগা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সার্বভৌমিকতার যে ধারণা, যে সর্বশক্তিমান হওয়ার, যে রাষ্ট্রের সর্বশক্তিমান হওয়ার যে ধারণা, সেই ধারণাগুলো কোথাও গিয়ে দুর্বল হয়ে যাচ্ছে, এবং একটা কমন গ্লোবাল সিটিজ গড়ে উঠছে কতকগুলো। গ্লোবাল সিটিজের কনসেপ্টও তিনি দিয়েছেন, তোমরা জানো। তো গ্লোবাল সিটিজের কনসেপ্ট গড়ে উঠছে, স্টেটের যে সোভারেনিটি, তার যে বাউন্ডারি, তার যে বর্ডার, সেই বর্ডারগুলোর রোলগুলো কমে যাচ্ছে, সার্বভৌমিকতাগুলো কমে আসছে, তার শক্তিশালী হওয়ার ক্ষমতাটা কমে আসছে। তো গ্লোবালাইজেশন এসে এই ধরনের নেগেটিভ কিছু ইম্প্যাক্ট ফেলেছে নেশন স্টেটের ধারণার উপরে বা জাতীয়তাবাদের ধারণার উপরে, কতগুলো এই ধরনের একটা কিন্তু প্রভাব বিস্তার করতে পেরেছে। যে জাতির এতদিন পর্যন্ত আমরা একটা ফিজিক্যাল বর্ডার দেখেছি, এখন দেখা যাচ্ছে যে গ্লোবালাইজেশন এখন সেই বর্ডারকে উপেক্ষা করে, বা একটা ইনভিজিবল বর্ডারের কনসেপ্টকে সেখানে সে তৈরি করেছে, যে বর্ডারকে কখনো কিন্তু মানে ইজিলি সেখানে ব্রেক করা যায়। যে বর্ডারের মতোই হয়তো ফিজিক্যাল বর্ডারের মতোই আছে, কিন্তু সেখানে মানুষ যায়নি, অন্য ধরনের একটা
একটা সিস্টেম গড়ে তুলেছে, যে সিস্টেমের মধ্য দিয়ে সেখানে সে ভার্চুয়ালি সে কিন্তু বর্ডারকে পাস করে ঢুকে গেল সিস্টেম, একটা দেশের মধ্যে ঢুকে গিয়ে সে কি করলো, জনগণের সাথে সে কিন্তু ইন্টারঅ্যাক্ট করছে। অর্থাৎ কোনো একটা কোম্পানি সে ভার্চুয়ালি এই দেশে ঢুকে গিয়ে জনগণের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু সে যদি ফিজিক্যালি আসতো তাহলে তাকে হয়তো বর্ডার পাস করতে হতো, এবং বর্ডারে সেখানে একটা স্ট্রিক্ট রুলস রেগুলেশন আছে। সো ভার্চুয়ালি সে যেহেতু সেখানে ঢুকে গেছে, বা গ্লোবালাইজেশনের আরো অনেক মিডিয়ামের মধ্য দিয়ে সে যেহেতু ঢুকেছে, তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি যে সেই দেশের জনগণের সাথে এখন বড় একটা কোম্পানির বা ওই দেশের জনগণের সেখানে হয়তো কমিউনিকেশনসটা অনেক ইজি হয়ে গেছে। সো গ্লোবালাইজেশন বলতে তো সেটাই বোঝায় যে গ্লোবালাইজড বিচরণ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি যাতায়াত করতে পারা, বা কোনো প্রোডাক্টের ইজি যাতায়াত, কোনো ইজি ফ্লো। তো ইজি ফ্লো গুলো ইজি হয়ে গেছে এখন, মানে এই ফ্লো গুলো ইজি হয়ে গেছে, প্রোডাক্ট বলো বা মানুষ বলো। তো এগুলো আলটিমেটলি কি করেছে, রাষ্ট্রের যে ধারণাগুলো, রাষ্ট্রের সার্বভৌমিকতার যে ধারণাগুলো, জাতীয়তাবাদ যে ধারণাগুলো, সেগুলোকে কিন্তু অনেকটা দুর্বল করে দিয়েছে। এখন কিছু করার জন্য আর স্টেটের অনুমতি নিতে হয় না, স্টেটের অনুমতি নিতে হয় না, এখন উপর থেকে ডিসিশন নিচ্ছে গ্লোবালাইজ মডেলে, সেখান থেকেই সে ডিসিশন নিয়েই সেখানে রাতারাতি সেগুলো কিছু হয়ে যাচ্ছে। তো অনেক কিছুই তোমরা দেখতে পাবে এসে কি হচ্ছে, যে স্টেটের সার্বভৌমিকতা জায়গাটা কিন্তু কমে আসছে, স্টেটের সার্বভৌমিকতা জায়গাটা কমে আসছে, এবং অন্যদিকে কি হচ্ছে যে বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলোর পাওয়ারটা বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল সিটিজের কনসেপ্ট গড়ে উঠেছে, যে আমরা ধীরে ধীরে সেদিকে যাওয়ার চেষ্টা করছি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি এখানে আলোচনা করেছেন, যে গ্লোবালাইজেশন এসে কিরকম ভাবে আমাদের জাতির মধ্যে যে কমননেস, জাতির কথার অর্থের মধ্যেই কমননেসটা লুকিয়ে আছে, সেই কমননেসের মধ্যে কিভাবে একটা ফাটল ধরিয়ে দিয়েছে, এবং জাতিকে সংগঠিত করার মধ্য দিয়ে যে স্টেট গঠন হয়েছিল, বা জাতীয়তাবাদী একটা মতবাদ গড়ে উঠেছিল, সেই মতবাদগুলোর মধ্যে একটা বড় ফাটল ধরিয়ে দিয়েছে, এবং গ্লোবালাইজেশন সেখানে একটা বড় ধরনের শক্তি হিসেবে উঠে এসেছে। সো এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি চর্চা করেছেন। তাই তার বইয়ের বা তার একটা আলোচনা করেছেন এখানে, যেখানে বইটার গুরুত্বপূর্ণ বই টেরিটরি অথরিটি রাইটস। তাছাড়াও তার ওই যে বললাম যে গ্লোবাল সিটিজ নামেও তার কথা একটা আর্টিকেল রাইটিংস আছে, বই এবং তার জার্নাল, তো সেগুলো ভালো করে দেখবে, এগুলোও কিন্তু পরীক্ষায় জানতে চাইছে। সাসকি সিসানের নামটা বোধহয় একবার বোধহয় জানতে চেয়েছে। সো এই সমস্ত আলোচনাগুলো এখানে আমরা যখন আমরা ন্যাশনালিজম নিয়ে আলোচনা করছি, ইউরোপিয়ান ন্যাশনালিজম, তখন আমরা পাবো। তো মোটামুটিভাবে ইউরোপিয়ান ন্যাশনালিজমের মধ্যে এর বাইরেও যে সমস্ত কথাগুলো তোমাদের ইন জেনারেল বলা দরকার, সেটা হচ্ছে যে তাহলে তোমরা দেখলে যে এই ন্যাশনালিজমের মধ্যে সিভিক ন্যাশনালিজমের কথা বলা হচ্ছে, রিপাবলিকান ন্যাশনালিজমের কথা বলা হয়েছে, এবং যে ন্যাশনালিজম অনেক বেশি মেটেরিয়ালিস্টিক, যেটা অনেক বেশি ইনস্ট্রুমেন্টের উপর বেস করে, অনেক বেশি যেগুলো হচ্ছে মেকানিস্টিক ওয়েতে শেপ দেওয়া হয়েছে, এবং যেগুলো অনেক বেশি কিন্তু বস্তুকেন্দ্রিক বা মেটেরিয়ালিস্টিক, যে ইন্ডাস্ট্রির হাত ধরে যেগুলো তৈরি হয়েছে, বা ইন্ডাস্ট্রির ভাবনা থেকে যেগুলোকে হয়তো সংগঠিত করা হয়েছে, এবং ইউরোপেই সেগুলো হয়েছে, এবং ইউরোপের ভাবনা থেকেই সেগুলো নিজের মতো করে শেপ পেয়েছে। তো এই সমস্ত ভাবনাগুলো আমরা সেখানে কিন্তু দেখব। এবার এই সমস্ত বিষয়গুলোরই একটা বিকল্প ভাবনা তোমরা দেখতে পাবে কি, যে যখন আমরা এই পোস্ট কলোনিয়াল কান্ট্রিজগুলোর দিকে যখন চোখ রাখবো, তখন তোমরা বিকল্প কিছু খুঁজে পাবে। যে ইউরোপের ন্যাশনালিজমের দিকে তাকালে আমরা তাহলে যেটা দেখতে পাবো, যে সেই ন্যাশনালিজমের মধ্যে মেটেরিয়ালিজম আছে, সেই ন্যাশনালিজমের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হাত ধরেই মেটেরিয়ালিজম এসেছে, মেটেরিয়ালিজম আছে, অর্থনীতি কেন্দ্রিক ইউরোপের মধ্যেই যেই ভাবনাগুলো কাজ করে, বা যে ফিচার্স আছে, সেই ফিচার্সকে কেন্দ্র করেই তাদের সেখানে জাতীয়তাবাদ গড়ে উঠেছে। এবং আমরা দেখতে পাবো যে সেই জাতীয়তাবাদ সবসময় কিন্তু হচ্ছে যে অগ্রসরকারী একটা, বা অগ্রসরকারী একটা ন্যাশনালিজম, বা বলতে পারো যে এক্সপেনশনিস্ট ন্যাশনালিজম, যে সে এক্সপ্যান্ড করছে, সবসময় সে এক্সপ্যান্ড করছে, একটা জায়গায় স্থির থাকছে না, এবং সবসময় সে ভাবছে। এবং সেই জাতীয়তাবাদের ধারণার মধ্যে আমরা দেখতে পাবো যে সে এক্সপ্যান্ড করার মধ্য দিয়ে যেটা করছে, সেটা হচ্ছে ইউরোপেরই এক প্রকার হচ্ছে যে নিজস্বতা আছে, যে সেই নিজস্বতাকেই কিন্তু অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো ইউরোপে যখন আমরা ন্যাশনালিজম নিয়ে চর্চা করি, তখন সেই ন্যাশনালিজমগুলোর মধ্যে এই সমস্ত বিষয়গুলো পাবে, যেখানে অত্যধিক বেশি সায়েন্স, অত্যধিক বেশি টেকনোলজি, অত্যধিক বেশি র্যাশনালিটি, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও আমরা দু একজন থিঙ্কার্স পেলাম যারা ভাবনার উপর জোর দিয়েছে, যেমন কান্টের নাম আমরা পেলাম, বাট তাদের গুরুত্বটা কিন্তু অনেকটাই হারিয়ে গেছে, তাদের গুরুত্বটা সোসাইটি থেকে অনেকটা হারিয়ে গেছে, বিশেষ করে ইউরোপ সেটার মর্যাদা রাখতে পারেনি। সো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে ইউরোপ যে ন্যাশনালিজমকে প্র্যাকটিস করে, সেই ন্যাশনালিজমের থেকে আমাদের যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজম অনেক ভিন্ন। আমরা সেটাই বোঝার চেষ্টা করব যে আমাদের ন্যাশনালিজম কিভাবে ভিন্ন। আমরা নেক্সট ক্লাসে এটা বোঝার চেষ্টা করব যে আমাদের ন্যাশনালিজম যেটা আছে, সেই ন্যাশনালিজম কিভাবে ডিফারেন্ট ফ্রম দি ইউরোপিয়ান ন্যাশনালিজম। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আমি ডিটেলসে খুব একটা গেলাম না, কারণ প্রয়োজনে নেই এখন এগুলোর।
এতটুকু মনে রাখলেই তোমাদের হবে। আর পিওয়াইকিউ গুলো সলভ করো, দেখবে বেসিক জিনিসগুলোই বারবার জিজ্ঞেস করছে। সো তাতেই এনাফ। বলো, যদি কিছু জিজ্ঞাসা থাকে, কিছু কোয়েশ্চেন্স থাকে, মন করে জিজ্ঞেস করতে পারো। কারা জয়েন করেছো? দীপিকা, নূর, ঝিলিক, মামুন, ময়ূরাক্ষী, ময়ূরী, নাজমন, পলমা, সাবির, শাহানাজ, সঙ্গীতা, সায়ন্তন, শ্রেয়া, সোহিনী, শ্রেয়সী। আচ্ছা, অনেকে জয়েন করেনি, মাস্টার্স মেয়েগুলো জয়েন করেনি অনেকে। তাহলে আজকে এতটুকুই থাক। পারলে একবার চোখ বুলিয়ে আসো, কি কি প্রশ্ন এখান থেকে এসেছে দেখবে, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে। মানে আমি যদি পড়াই আরো, তো এটা তো সারা রাতেই পড়াতে পারবো, কিন্তু সেটা আননেসেসারি হবে, দরকার নেই। কারণ আগামীকাল যখন ক্লাসটা আমি আবার বলবো, এগুলো অনেক কিছু রিপিট হবে, এবং তোমরা দেখবে যে বেসিক জিনিসগুলোই জানতে চেয়েছে। কাজে এত গভীরে গিয়ে হবে কি, আমাদের সিলেবাসে এখন অনেক কিছু আছে, শেষ করতে হবে। তো দরকার নেই, এগুলোই দেখে যাবে, বইয়ের নামগুলো, কনসেপ্টগুলো, তাহলেই হবে। থিঙ্কার্সের সাথে তার আইডিয়াগুলো, তাহলেই দেখবে সেখানে কমন পাবে। বলো, কি বলছো? স্যার, ডাউটই তো রাখছেন না কিছু? কি জিজ্ঞেস করব, সব তো ক্লিয়ার স্যার, ভালো লাগছে খুব। বাহ, ভালো। তাহলে কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, দেখো কতগুলো কমন পাচ্ছ। ঠিক স্যার, একদম। হুম, ঠিক আছে। আর বলো, আর কারো কিছু নেই তো? তাহলে থাক আজকে এখানেই। আমরা আবার দেখা হবে আগামীকাল উইথ রেস্ট অফ দ্য টপিকস অফ ন্যাশনালিজম, এবং চেষ্টা করবো থিওরিগুলো আলোচনা করার। কনসেপ্টের মধ্যেই সবগুলো থিওরাইজ হয়ে যাবে। তো সেখানে পার্থ চ্যাটার্জির যদিও হয়ে গেছে অনেক, ন্যাশনালিজমের আলোচনায় আমরা পার্থ চ্যাটার্জিকে আলোচনা করেছি, বঙ্কিমচন্দ্র, সেখানে যদিও পার্থ চ্যাটার্জির আলোচনাতেই বঙ্কিমচন্দ্র উঠে এসেছে, গান্ধীজি উঠে এসেছে, এগুলো আমরা আলোচনা করেছি। আমরা ফ্রান্স ফ্যানন পড়েছি, আমরা ফ্রান্স ফ্যাননের আলোচনা হয়ে গেছে। এডওয়ার্ড সাইডকে কালকে যদি পারি একটুখানি বলে দেবো, এডওয়ার্ড সাইড। কিন্তু এগুলো আমাদের সব থিঙ্কার ওয়াইজ হয়েছে, পুরো একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস হয়েছে যেগুলো বললাম এখন। তো একবার পারলে ওদের আলোচনাগুলোও দেখে নিও, কাজে আসবে। আবার অর্থাৎ গান্ধীজি, তারপরে রবীন্দ্রনাথ টেগর, গান্ধীজি, রবীন্দ্রনাথ টেগর, তারপরে তোমাদের পার্থ চ্যাটার্জি, তারপরে বঙ্কিমচন্দ্র, ফ্রান্স ফেনান, এগুলোর দেখবে ক্লাস লেকচার আছে। বঙ্কিমচন্দ্রটা শুধু নেই, কিন্তু বাকি সমস্ত থিঙ্কার্সদেরই ক্লাস লেকচার আমার কিন্তু রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস সেগুলো এক একটা। তো সেখানে দেখবে এগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, চিন্তার কোনো বিষয় নেই। যারা পড়নি, ইন্ডিভিজুয়াল থিঙ্কার্স পড়নি যারা, তার চিন্তার কোনো বিষয় নেই। আগামীকাল ওগুলো আবার কালেকটিভলি পড়ানো হবে যখন, তখন তোমরা বুঝতে পারবে। তবে সেখানে মিক্স থাকবে, যেমন সেখানে ওয়েস্টার্ন থাকবে 2-1 জনও, যারা ওই পোস্ট কলোনিয়াল কনটেক্সটেই আবার চলে আসে, যদি ওয়েস্টার্ন নয় তারা, বাট হ্যাঁ পোস্ট কলোনিয়াল কনটেক্সটে তারা আসে। তেমনি আবার আমাদের নিজেদের ইন্ডিয়ান ন্যাশনালিজমের যে সমস্ত থিঙ্কার্সরা আছে তাদেরও আলোচনা আসবে। সো দেখার চেষ্টা করব কিভাবে আমাদের পোস্ট কলোনিয়াল কনটেক্সটে ন্যাশনালিজম শেপ পেয়েছে এবং কিভাবে তার গ্রোথ হয়েছে, এবং কি কি কোয়েশ্চেন সেখান থেকে বেসিক্যালি এসেছে পরীক্ষায়, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরের দিন তো সেগুলো কোয়েশ্চেন্স অ্যানালিসিস তো হবেই। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট। Good night, sir.